46, 47, 48, 49, 50তম এমন এমন কিছু প্রশ্ন করেছে যেগুলো আপনি যদি গুগলে সার্চ দেন গুগলেও পাবেন না। একটা মানুষ সুস্থ স্বাভাবিক পূর্ণ শক্তি নিয়ে একটা বড় জোর দুইটা, খুব বেশি হলে তিনটা, এর বেশি রিটেন ওর পক্ষে দেওয়া সম্ভব। যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার 1.5 নাম্বার কাটা যাবে। চেয়ারে বসতে বসতে ওনারা বুঝে যান যে ওনার পসিবল ক্যাডার সরকারের লোক আপনি হতে যাচ্ছেন। জি। নাকি উত্তরগুলো সেভাবেই ওয়েল থট উত্তর দিতে হবে, যেন কোনো আইন রিলেটেড কোনো বিষয়ে যেন কাউকে ছোট করা না হয়। আসসালামু আলাইকুম, আমি আজমাইন। চর্চার আজকের পডকাস্টে স্বাগত জানাচ্ছি। বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন আমাদের মধ্যে অনেকেরই আছে, কিন্তু সেই ক্যাডার হতে হলে আমাদের দরকার সঠিক স্ট্র্যাটেজি, অধ্যবসায়, ধৈর্য এবং পরিশ্রম। আজকে আমাদের সাথে আছেন বিসিএস ক্যাডার হওয়ার একজন সফল কারিগর। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, আপনার পরিচয় দিয়ে শুরু করতেন। আমি আদনান ইবনে হুসাইন, বর্তমানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছি। আর 46তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে আমি সুপারিশপ্রাপ্ত হয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমি প্রথমে আপনার 46তম বিসিএস এর অভিজ্ঞতা দিয়ে শুরু করি। প্রথম যখন শুনলেন আপনি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, অ্যাট দ্যাট পয়েন্ট আপনার মধ্যে কি ধরনের ফিলিংস ছিল? অনুভূতিটা আসলে মানে আপনি কোনো একটা কিছুর জন্য চেষ্টা করেছেন দীর্ঘ সময় ধরে, ওটার জন্য পরিশ্রম করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। আর সেটা যখন আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেন, এটা স্বাভাবিকভাবে এটা অবশ্যই একটা শুকরিয়ার ব্যাপার থাকে। আমিও সেটাই করেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি এবং আমার পরিবারের লোকজন যারা আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন, তাদের সাথে বিষয়টা শেয়ার করে মানে এখন আসলে আমার যেরকম বয়স, নিজের আনন্দের চাইতে অন্যদের আনন্দ দেখতে ভালো লাগে। তো আমি সেটাই করেছি যে আমার সাফল্যে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, অন্যান্যরা কতখানি খুশি হলেন, আনন্দিত হলেন সেটাই দেখেছি। আর আল্লাহ তাআলার কাছে অবশ্যই শুকরিয়ার দিকটা তো ছিল। জি। আম আপনি হচ্ছেন এর আগে বর্তমানে হচ্ছেন সিভিল এভিয়েশনে সরকারি প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। ফুল টাইম জব যেহেতু এটা। তো এই ফুল টাইম জব থেকে হচ্ছে আপনি এখানে যে শিফট করলেন, একটা টেকনিক্যাল জব থেকে আপনি বিসিএস অ্যাডমিন ক্যাডারে আসলেন। তো এটার পিছনে আপনার পিছনে কি ধরনের মোটিভেশনটা কাজ করেছিল? মোটিভেশনটা আসলে বাংলাদেশে সরকারি চাকরি যদি বলেন, নিঃসন্দেহে সবচেয়ে শীর্ষস্থানে থাকবে ক্যাডার সার্ভিস। তো আমি যেখানে আলহামদুলিল্লাহ আছি, এটাও একটা রুটি-রুজির অবশ্যই আমার একটা সংস্থান হয়েছে। কিন্তু আমার একজন স্যার একবার একটা কথা বলেছিলেন যে, "জীবনে থেমে থাকা যাবে না। অবশ্যই সামনে এগিয়ে যেতে হবে। পরিকল্পনা নিয়ে হোক বা থেমে থাকলেই আসলে আমরা আমাদের যতখানি পটেনশিয়াল ছিল হয়তো সে পর্যন্ত নাও পৌঁছাতে পারি।" তো আমি চেষ্টা করেছি সেটাই। আর আলহামদুলিল্লাহ সিভিল এভিয়েশনে আমি ৩ বছর প্লাস হয়ে গেল আমার চাকরি। সেখান থেকে আমি কর্মরত অবস্থাতেই বিসিএস ক্যাডারের যে জার্নি, এই রাস্তাটা শুরু করেছিলাম। তো আমার মধ্যে এটাই ছিল যে আমাকে চেষ্টা করতে হবে সর্বোচ্চ জায়গাটায় যাওয়ার। আলহামদুলিল্লাহ সফল তো হয়েছি। আল্লাহ তাআলা দিয়েছেন আরকি। আচ্ছা ভাই। আম ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা সাথে হচ্ছে বিসিএস এর পড়াশোনা ২ টা কিন্তু ভিন্ন মেরুর বিষয়। অ্যাডমিন ক্যাডারে যেহেতু আপনি। তো এটা আসলে আপনি কিভাবে ম্যানেজ করতে পেরেছিলেন? আমার যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, তখন আসলে আমার বিসিএস এর প্রস্তুতি শুরু হয়নি। আমি কর্মরত যেমনটা বললাম যে হয়েছি ২০২০ এর পর ২৩ এর ফার্স্টে অ্যারাউন্ড এরকম টাইমে। তো তার আগ পর্যন্ত আসলে আ আমার ফোকাসটা ছিল ইঞ্জিনিয়ারিং জব রিলেটেড। আমি প্রচুর পরাজিত হয়েছি জীবনে। প্রচুর পরাজিত হয়েছি। আমার সিভিল এভিয়েশন অথরিটির যে চাকরিটা সেটা ছিল আমার ১৩তম ভাইবার চাকরি। এর আগে অলরেডি ১২ বার আমি হেরে গিয়েছি ভাইবা দিতে গিয়ে। ওগুলা সবগুলো ইঞ্জিনিয়ারিং চাকরি ছিল। ইজিসিবি, পিজিসিবি, ডেসকো, পেট্রোলিয়াম কর্পোরেশন, সিভিল এভিয়েশনে একবার। তো আমার ১ম লক্ষ্যটা ছিল হচ্ছে চেষ্টা করা যে আমি মা-বাবার একমাত্র সন্তান এবং আমার বিয়ে হয় আমার চাকরিরও আগে। তো একেক মানুষের তো পার্সোনাল
লক্ষ্য বা রিয়ালিটি এক এক রকম থাকে। আমার ছিল আমার চেষ্টা করতে হবে একটা আয় রোজগারের সংস্থাপন করা। সে লক্ষ্যেই আমার কাছে মনে হয়েছিল যে ইঞ্জিনিয়ারিং চাকরিটা যদি আমি টার্গেট করি, এটা সফল হলে তারপর হয়তো অন্য কোথাও চেষ্টা করতে পারবো। সে কারণে ওভাবেই চেষ্টা করেছি। আর চাকরি যখন হয়ে গেল, তারপর আসলে মনে হলো যে আর একটু, যেভাবে একটু আগে বললাম, যে আর একটু সামনে আগাই। আমার ওই ইঞ্জিনিয়ারিং এবং বিসিএস এর প্রিপারেশনটা কোয়েনসাইড করেনি। ইঞ্জিনিয়ারিং চাকরিরত অবস্থায় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শেষে আসলে ওদিকে যাওয়া হয়েছে, ওই প্রিপারেশনগুলো শুরু হয়েছে। আচ্ছা ভাই, আপনি যেহেতু বললেন আপনার একটা ফেইলিউরের দিকে আপনি বললেন এর আগে দিয়ে। আম তো সেই সময় আপনার আশেপাশের প্রেশার, যেমন ফ্যামিলির একটা এক্সপেকটেশন ফর শিওর থাকবেই হুম হুম। গ্র্যাজুয়েশনের পর। ফ্রেন্ডদের একটা প্রেশার বা রিলেটিভদের একটা প্রেশার থাকবেই। তো সেটা আপনি কি আসলে কিভাবে হ্যান্ডেল করতে পারতেন? হ্যান্ডেল বলতে, মানে আপনি কিছু চেষ্টা করবেন আর বাংলাদেশের মতো জায়গায় আপনার সাইড প্রেশার হবে না, যেটাকে ইঞ্জিনিয়ারিং জি, এতে জি। পার্শ্বচাপ জি, ওরকম জি। হবে না এমনটা আসলে হয় না। আপনাকে এগুলো নিয়েই উঠতে হবে। যে কোনো ভালো কাজে এই ক্রিটিকগুলো থাকবেই। ক্রিটিকগুলো থাকাও একটা ড্রাইভ, যে আমাকে চেষ্টা করতে হবে আরো ভালো করার। তো আমার যেটা হয়েছে, আমি চেষ্টা করেছি ফোকাস থাকতে। ফোকাস থাকতে, যে যে কোনো মূল্যে হোক আমার লক্ষ্যে পৌঁছাতে হবে। ওনারা যে যেভাবে ট্রিট করুক, যে যেভাবে ইয়ে হোক, মানে বাস্তবতা তো আসলে ফেলে দেওয়া যায় না। ওই টাইম পর্যন্ত যেহেতু আমার কিছু হয়নি, তার মানে আমাকে ভালো কিছু করতে হবে। ওই লক্ষ্য নিয়ে এগিয়েছি। আল্লাহর কাছে দোয়া করেছি, সব সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলাই। আলহামদুলিল্লাহ পেরেছি। আচ্ছা। আরেকটা হচ্ছে পার্সোনাল জায়গা থেকে কোয়েশ্চেন। আম আপনি আসরুল্লাহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন। তো বাংলাদেশের বর্তমান সিনারিওতে অনেকের মধ্যে একটা মিথোলজি প্রচলিত আছে যে জব সেক্টরে নাকি পাবলিক এবং প্রাইভেট ভার্সিটি স্টুডেন্টদের মধ্যে আসলে নানা ধরনের ডিসক্রিমিনেশন করা হয়। হুম। তো আপনি যেহেতু একটা বর্তমানে একটা বেশ ভালো জায়গাতে সিভিল এভিয়েশনে কর্মরত আছেন, তো সেখানে হচ্ছে আপনার ভার্সিটি বেসড যে এক্সপেরিয়েন্সটা সেটা যদি আপনি শেয়ার করতেন। আহ, একটা সময় হয়তো ছিল এরকম ব্যাপার, যে প্রাইভেট ভার্সিটি এবং পাবলিক ভার্সিটির একটা দ্বৈরথ ছিল। আর মানে পরস্পর পরস্পরকে বিভিন্ন দিকে হয়তো দোষারোপ করা হতো, যে ওই ভার্সিটির পাবলিকের জায়গা থেকে ওনারা এরকম জিনিস পারে না, প্রাইভেটের ওনারা হয়তো এরকম পারেন, এরকম নানা রকম ইস্যু হয়তো আগে ছিল। আম, এখানে কিছু মেন্টালিটিরও আমার মনে হয় ব্যাপার, যেমন আমি আমি আসানুল্লাহ ভার্সিটির আমার ফ্রেন্ড সার্কেলের জায়গা থেকে হয়তো কথাটা বলতে পারবো, অন্য ভার্সিটির রিপ্রেজেন্টেটিভ যেহেতু না আমি। জি, জি। আমার ফ্রেন্ডদের মধ্যে আমাদের ব্যাচে টোটাল ছিলেন 50 জন। 50 জনের মধ্যে 25 জনের উপরে ওনারা এখন দেশের বাইরে আছে, 25 জনের উপরে। আর আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট আছে, সেখানে একমাত্র আমাদের ব্যাচেই আলহামদুলিল্লাহ আমরা 3 জন ক্যাডার আসছি, সরকারি চাকরি প্লাস 3 জন ক্যাডার। বাহ! একজনের নাম রাতুল, উনি 44তম বিসিএসে আনসার ক্যাডার হয়েছে। আর আরেকজন হচ্ছে নাবিল। হুম, হুম। নাবিলের নাবিলের 41তমতে নন ক্যাডার ছিল, আর 44-এ ইনস্ট্রাক্টর ক্যাডার সার্ভিস। আর আলহামদুলিল্লাহ আমি তো 46-এ আসলাম। তো এই জিনিসটা কিন্তু আমাদের, এই নজিরটা আমাদের আগের ব্যাচগুলোতে ছিল না। তো পরিবর্তন কিছু না কিছু তো আসছে অবশ্যই। হুম, হুম। হয়তো আমাদের পরের ব্যাচে আরও আসবে, তারপরের ব্যাচে আরও আসবে। মানে প্রাইভেট ভার্সিটির একটা স্বাভাবিক টেন্ডেন্সি থাকে ওনাদের স্টুডেন্টদের। আমি আমার ভার্সিটির বন্ধুদের কথা বলতে পারবো যে একটু বিদেশ চলে যাব। আমার নিজেরও একটা টাইমে ছিল এরকম, 2000, যদি আমাকে 15-16 সালের কথা বলেন, আমার ওরকমই লক্ষ্য ছিল যে বিদেশে চলে যাব। তারপর জীবনে তো মানুষের লক্ষ্য চেঞ্জ হয়, বাস্তবতায় বিভিন্ন জিনিসপত্র শেখায়। ওখান থেকে মনে হয়েছে যে না, সরকারি। তো পরে ওই যে বিষয়টা বললেন যে জব সেক্টরে দুজনের ইয়ে, পরিবর্তন অনেকটাই আসছে। প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টরাও আজকাল দেখছি যে সরকারির দিকে আসছে এবং ভালো ভালো স্কোর করছে। যেমন আমাদের 46তম বিসিএসে আমি যদি বলি, যে আমাদের 4 জন প্রাইভেট ভার্সিটির স্টুডেন্ট আছে। এনএসইউ এর একজন আছেন, আম, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির একজন আছেন, আচ্ছা, আচ্ছা। চট্টগ্রামের সম্ভবত। আর
আরেকজনেরটা আমার খেয়াল নাই, তবে আমি আসাদুল্লাহ ভার্সিটির রিপ্রেজেন্টেটিভ, তো পরিবর্তন তো অনেকটাই আসছে, তো সামনে আরও আসবে সে আশাই করি। তার মানে হচ্ছে প্রার্থীর বা হচ্ছে যে গ্র্যাজুয়েট করেছেন তার তার নিজের মধ্যে যে পরিমাণ জানাশোনা আছে সেটাই বর্তমানে জব সেক্টরে বেশি পরিমাণে আপলিফটিং করছে। জি জি সেটাই। আর ওই যে বললাম যে লক্ষ্যটা একটা অনেক জি বড় জি। ব্যাপার। মানে আমাদের আগে হয়তো লক্ষ্য একরকম ছিল ব্যক্তিকেন্দ্রিক, হুম হুম। এখন মানুষের, আমাদের স্টুডেন্টদের মধ্যেও দেশের নিয়ে চিন্তা ভাবনা করার অনেক প্রবণতা, এবং এটা ভালো, এই জিনিসটা গ্রো করা ভালো। আমরা 5 আগস্ট পরবর্তী সময় এই জিনিসগুলো কিন্তু দেখেছি, যে আমাদের একটা সময়ে দেশকে নিয়ে ভাবা, রাজনীতি নিয়ে ভাবা, এগুলো শেখানো হয়নি, এগুলো খারাপ বলা হয়েছে। কিন্তু যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ রাজনীতি সচেতন হচ্ছে, যেটা ঘুরিয়ে ফিরে আদতে দেশকে নিয়ে সচেতনতা। জি। তো দেশের প্রতি দায়বদ্ধতা, দেশকে নিয়ে সচেতনতা, সেখান থেকেই কিন্তু আমাদের আসলে এই সেক্টরগুলোতে আসা। আমি মনে করি যে যত আম, এরকম সৎ নিয়তে দেশের কাজ করার জন্য স্টুডেন্টরা আসবে, লক্ষ্যটা যখন ওদিকে হবে, সেটা আদতে দেশের জন্যই ভালো হবে, কারণ দেশ তো আমাদেরই। আচ্ছা ভাই, আপনার হচ্ছে সিভিল এভিয়েশনের যে জবটা সেটা নিয়ে আমরা আবার কথা বলি। আপনি ওখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে বর্তমানে ফুল টাইম জব হোল্ডার, বেশ ভালো একটা পোস্ট। সাথে হচ্ছে আপনি 46তম বিসিএস এর জন্য একটা ফুল ফেজড প্রিপারেশন নিয়েছিলেন। তো এই একটা জব লাইফ সাথে হচ্ছে আপনার পড়াশোনা, তো বেশ বড় একটা পড়াশোনা, বেশ কঠিন একটা পড়াশোনা বিসিএস নিঃসন্দেহে। তো এটা আপনি আসলে কিভাবে ব্যালেন্স করতে পারতেন? বর্তমানে যারা পাবলিক বা প্রাইভেট সেক্টরে জব করছেন বর্তমানে, তো তাদের জন্য আপনার কী ধরনের পরামর্শ থাকবে? আমার জার্নিটা দিয়ে শুরু করি। জি। আমার 46তম বিসিএস এর জন্য জার্নি শুরু হয়েছিল 2023 সালের অক্টোবর মাসে। আচ্ছা। তখন থেকে মূলত চেষ্টা করি যে আমাকে চেষ্টা করতে হবে 46-এর জন্য, কারণ আবেদন করার টাইমটা ছিল নভেম্বর ডিসেম্বর অ্যারাউন্ড এরকম টাইম। আর ওই টাইমের টাইম টেবিল অনুযায়ী মার্চ মাসে প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল। তো আমি নিজেকে ওভাবেই প্রস্তুত করি। অ্যাট দ্যাট টাইম আমি কর্মরত ছিলাম থার্ড টার্মিনাল প্রকল্পে। হুম হুম। ওখানে আমার পোস্টিং ছিল। ওখানে কাজের বেশ প্রেশার ছিল কিছু কিছু ক্ষেত্রে, কারণ প্রকল্পটা ওই টাইমে ইলেকট্রোমেকানিক্যাল যে ইকুইপমেন্টগুলো সেগুলো আসছিল, আর আমাদের সেগুলো ইনস্টলেশনের সাথে পুরাদমে নিয়োজিত থাকার ইচ্ছে। একটু ইন্টারাপ্ট করি। এটা কি হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক হ্যাঁ হ্যাঁ, এয়ারপোর্টের থার্ড টার্মিনাল? ঢাকা বেশ ঢাকা। বড় একটা প্রজেক্ট গভর্নমেন্টের। জি তাহলে জি। তো আপনি বেশ বিজি একটা মানুষ ছিলেন সেখানে। না ও সেটাই। আম, ওটার পরেও আমার যে থার্ড টার্মিনাল, ওখানে যদি গিয়ে থাকেন সেটা কিন্তু ঢাকার এয়ারপোর্টের একটু আগে, মানে আপনি যদি হুম হুম। উত্তরার দিকে যেতে থাকেন, ওই জায়গায় আমার অনেক, মানে বিরান ভূমিতে আমার অফিস ছিল, জাস্ট একটা ট্রেলার আর কিচ্ছু না। আচ্ছা। ওখানে বসে আমরা কয়েকজন কর্মরত ছিলাম যারা, তারা ওখানে কাজকর্ম করতাম। তো আমি অফিসেও বই নিয়ে যেতাম। আর প্রিলিমিনারি পরীক্ষা যেহেতু সামনে ছিল, ফোকাসটা ওরকমভাবেই ছিল। তো ওখানে প্রিলিমিনারি পড়াশোনা আসলে আপনি কিন্তু যে কোনো জায়গায় করতে পারেন, হুম হুম। কোনো অসুবিধা হয় না। আপনি যে কোনো জায়গায়, ইভেন রাস্তায় হাঁটতে হাঁটতেও আপনি যদি মন চায় দাঁড়িয়ে একটা দুটা প্রশ্ন হয়তো দেখে ফেলতে পারেন। আচ্ছা। তো আমিও সেটা চেষ্টা করেছি যে আমার যতটুকু সময় অ্যাভেলেবল আছে কাজকর্ম করে, সেই সময়টা যেন আমি চেষ্টা করি কাজে লাগাতে। আর আমার ছেলের বয়স তখন প্লাস মাইনাস 1 বছর এরকম। তাহলে তো ফুল সাংসারিক মানুষ। হ্যাঁ, সাংসারিক। আমি বাসায় এসেও দেখা যায় আমার অনেকদিন এরকম হয়েছে যে আমার সন্তান হয়তো আমার ঘাড়ে উঠে দুষ্টামি করতেছে, আর আমি হয়তো বই নিয়ে পড়তেছি। মানে আমাকে ওভাবেই সময়টা এবং আমার লাইফস্টাইলটা করা লেগেছে, এটা হচ্ছে পিলির জন্য। তারপর তো আলহামদুলিল্লাহ মাস মাসে পিলি হলো। আম, পিলির রেজাল্টে উতরালাম। বিসিএস এর জার্নির সবচেয়ে হার্ড স্টেপ হচ্ছে, হার্ড পাথ হচ্ছে রিটেন। আচ্ছা। আমি এটা, মানে আমার যারা বন্ধু টন্ধু আছে বা তাদের পরামর্শ দেই, তাদের বলি যে একটা মানুষ সুস্থ স্বাভাবিক পূর্ণ শক্তি নিয়ে একটা, বড় জোর দুইটা, খুব বেশি হলে তিনটা, এর বেশি রিটেন ওর পক্ষে দেওয়া সম্ভব না। কারণ রিটেনের জার্নিটা যেরকম, ওটা আপনার জীবনী শক্তি একদম ড্রেইন করে নিবে, আপনার লাইফ কিছু থাকবে। আমার ক্ষেত্রে ওই সেম জিনিস হয়েছে, কারণ রিটেনে আপনি অনেক কিছু বিষয় আছে, টাইম ম্যানেজমেন্ট, লেখার স্টাইল, লেখার স্পিড,
কি লিখছেন সেটা, সুন্দর মতো ব্যবস্থাপনা, ওগুলা প্র্যাকটিস খুবই করা প্রয়োজন আপনার যে কোনো প্ল্যাটফর্মে হোক কিংবা নিজে হোক কোনো অভিজ্ঞ গাইডলাইনের মাধ্যমে। সেই প্রিপারেশনটাও আমার নেওয়া লেগেছে এবং অফিস করেই, অফিস ফুল টাইম করেছি, বাসায় এসে হয়তো পরীক্ষা দিয়েছি, ঘুমাতে ঘুমাতে হয়তো অনেক রাতও হয়ে গেছে, আধা ঘুম দিয়ে হয়তো অফিস গেছি, আবার কাজ করেছি। আহ, এখন আসলে পিছন দিকে তাকিয়ে ওই টাইমগুলো সত্যি কথা আমি মিলাইতে পারি না, সত্যি কথা আর মিলাতে পারি না যে কীভাবে হয়েছে। এটা আল্লাহর বরকত ছাড়া আসলে হয় না। আল্লাহ তাআলা অনেক হেল্প করেছেন আমাকে, চেষ্টা করেছি। আমার পরিবারের লোকজন, আমার অফিসের বসেরা, ওনারাও আহ, চেষ্টা করেছে যে ওই স্ল্যাকটা কাট দেওয়ার। এটাই মানে ফোকাস থাকা লাগে যে কোনো আচ্ছা, আচ্ছা। ওয়েতে। তো বিভিন্ন জায়গাতে আমরা শুনি যে আসলে অফিস আওয়ারে পড়াশোনার মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা একটু নিরুৎসাহিত করেন। তো আপনার ক্ষেত্রে সে ধরনের সমস্যা? না, আমার স্যারেরা সবাই ভালো ছিলেন। আচ্ছা, আচ্ছা। আমি যখন থার্ড টার্মিনাল প্রকল্পে ছিলাম তখন আমার বস ছিলেন আমার নির্বাহী প্রকৌশলী খোরশেদ স্যার। উনিও সবসময় উৎসাহিত করতেন যে তোমার যদি কোনো ভালো জায়গা যাওয়ার স্কোপ থাকে অবশ্যই চেষ্টা করবা ওখানে যাওয়ার। তো আমি তো কাজকর্মগুলো ঠিকঠাক করেই যখন চেষ্টা করতাম, ওনারা বলতে যে হ্যাঁ কাজ করো, কাজ করে করো, কোনো অসুবিধা নেই। আমার ঊর্ধ্বতন যারা ছিলেন তারাও হেল্পফুল ছিলেন, ওটা ছাড়া আসলে হয় না, ছুটি ছাটার ব্যাপার আছে। জি, জি। ওনারাও সবসময় মানে উৎসাহিত করতেন এবং আরও ভালো হেল্প করতেন, হেল্পফুল ছিলেন, উৎসাহ চাইতে হেল্পফুল থাকাটা বেশি ইম্পর্টেন্ট। তো আমার থার্ড টার্মিনাল প্রকল্পে যে স্যার ছিল, এবং আমি বর্তমানে আরেক জায়গায় ট্রান্সফার হয়েছি, আমার ঊর্ধ্বতন বস গোলাম মুস্তফা স্যার, উনিও যথেষ্ট হেল্পফুল, সহানুভূতিশীল। উনিও আমাকে সব দিক দিয়ে অনেক দিক দিয়ে হেল্প করেছেন। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। উম তাহলে হচ্ছে আপনি যেটা বললেন, আপনি আসলে জব লাইফে বেশ ভালো ধরনের আপনি ছিলেন রেসপন্সিবল। আপনি যেহেতু থার্ড টার্মিনালে কাজ করেছেন। আবার আপনি সাংসারিক মানুষও। সেই সাথে হচ্ছে 46 বিসিএস এর জন্য যে প্রিপারেশনটা, একটা লং টাইম প্রসেস। রিটেন যেটা আপনি বেশি করে ফোকাস করলেন, বেশ টাফ একটা জিনিস। তো এই সবকিছু মিলিয়ে একটা মেন্টাল ফ্যাটিগ আসা, একটা ক্লান্তি আসা, মানসিক ক্লান্তি, এটা স্বাভাবিক। তো সেটা সেই সময় হচ্ছে আপনি নিজেকে কিভাবে মোটিভেট করতে পারতেন ভাই? মোটিভেশনটা হচ্ছে আসলে আম, সম্পূর্ণ নিজের কাছে। আর যখন আপনি কোনো একটা আলটিমেট প্রাইজের দিকে তাকাবেন, আপনি যতই ডাউন হয়ে যান আপনাকে চেষ্টা করতে হবে ওই দিকে তাকিয়ে সামনে আগানোর। সেটাই চেষ্টা করেছি, আমি নিজেকে মনে মনে বলতাম যে এই তো চলে আসছে, আরেকটু, ওটাই গিয়েছে। আর আমার মা বাবা, আমার ওয়াইফ, সবাই অনেক হেল্পফুল ছিলেন। ওনারাও কখনো কখনো হয়তো কিছুতে খুবই ক্লান্তি, হতাশা চলে আসতো, এটাই স্বাভাবিক, আমরা মানুষ। তখন ওনারাও বলতেন যে এত কষ্ট করে এত দূর আসছো, আর একটু দেখো না কি। সবকিছু মিলিয়েই মানে নিজেকে বুঝ দেওয়াটা যে না আমি এনাফ, আমি পারবো, হয়ে গেছে। কারণ জীবন তো আসলে সহজ না। তা তো ওই অবশ্যই। রাস্তায় তো আমরা যেভাবে চিন্তা করি সব সময় অত সহজে সামনে আগানো যায় না। ওই বাধা বিপত্তি, হতাশা সবকিছু নিয়েই এগোতে হয়। সেটাই আর কি, আমাদের যারা এটা পারে, যাদের যাদের ওই স্ট্রেংথটা আছে, তারাই আলটিমেট গোল পর্যন্ত পৌঁছাতে পারে। ফুটবল খেলা দেখেছেন তো, ওই জি, জি। 22 সালের ওয়ার্ল্ড কাপ, জি, জি। আপনার সেমিফাইনাল, সেমিফাইনাল না কোয়ার্টার ফাইনাল, আর্জেন্টিনা আর নেদারল্যান্ডসের খেলা। হুম, হুম। আপনার নেদারল্যান্ডস গোল দিয়েছিল 101 মিনিটে, হুম, হুম। ইকুয়ালাইজার। জি, জি। ওই অবস্থা থেকে আমি আমার লাইফে কোনো টিমকে জিততে দেখি নাই, টাই ব্রেকারে গিয়ে তারা হেরে গেছে। সামহাউ আর্জেন্টিনা হয়তো চেষ্টা করেছে নাম ধরে রাখার। হুম, এটাই মানে ওদেরও অনেক কিছু শিখার আছে, সব হুম, হুম। কিছুতেই শিক্ষা টিক্ষার ব্যাপার আছে। ওই যে নিজের গ্রিডটা ধরে রেখে সামনে এগোনো, এটাই বড় জিনিস। আচ্ছা ভাই। আম বিসিএস ক্যাডার হোক বা হচ্ছে অন্যান্য সরকারি চাকরি, একটা মিথোলজি আছে যে যারা কিনা প্রার্থী তারা একগাদা বই নিয়ে জব সলিউশন মুখস্থ করেন বা হচ্ছে বইগুলো তারা সলভ করেন। তো আপনার ক্ষেত্রে আসলে এটার স্ট্র্যাটেজি কেমন ছিল? যেহেতু আপনি অনেকগুলো জব ফেস করে আসছেন, জব ইন্টারভিউ বা হচ্ছে সিলেকশন প্রসেস ফেস করে আসছেন। আপনি কি স্মার্টলি কাজ করতে বেশি পছন্দ করতেন নাকি হার্ড ওয়ার্কিং? হার্ড ওয়ার্কিং অ্যান্ড স্মার্টলি, আচ্ছা। অ্যান্ড, কারণ
বিসিএস এর জার্নি যে পরিমাণ ভলিউম পড়াশোনার, আপনি যদি শুধু স্মার্টলি চিন্তা করেন যে আমি এই জিনিসগুলা স্মার্টলি করব, কিন্তু আম, হয়তো এটা ঘষা মাজার পরিমাণ হার্ড ওয়ার্কিং আমি হতে পারবো না, তাহলে জিনিসটা আসলে কঠিন হয়ে যায়। আমার এক ভাই আমাকে একবার একটা পরামর্শ দিয়েছিলেন যে বিসিএস প্রিপারেশনে প্রশ্ন পড়ার চাইতে প্রশ্ন ছাড়ার প্রবণতাটা বেশি ইম্পর্টেন্ট। মানে এটা কিসের জন্য, আপনার অনেক তথ্য আছে, জি। ওই পরিমাণ তথ্য আপনার মাথায় নিয়ে ওটা তো কাজে লাগবে কিনা সেটা কিন্তু আপনি জানেন না। হুম, হুম। তো ওই যে ওখানে স্মার্টনেসের ব্যাপারটা আসে, যে আমি যেগুলো পড়বো স্মার্টলি পড়বো, যেন এই বিষয়গুলা আমার আমি কাজে লাগাতে পারি, অভিজ্ঞতায় হোক তথ্য দ্বারা হোক, যেন আমি পরীক্ষায় কাজে লাগাতে পারি। আর হার্ড ওয়ার্কিং এর যে জায়গাটা, সেটা হচ্ছে ওই স্মার্টলি যেই জিনিসগুলো পড়লাম সেগুলো আমার বারবার পড়তে হবে, বারবার আমাকে ওগুলা চর্চার মধ্যে রাখতে হবে। সে কারণে এই দুইটার বেস্ট কম্বিনেশনই হবে হচ্ছে একজন ক্যাডারের কতখানি সে লক্ষ্যে পৌঁছাতে পারছে সেটা নির্ণয়। এভাবে পড়তে হবে। আর গাদা গাদা বইয়ের যে কথাটা বললেন, সত্যি কথা, প্রিলি, রিটেন, ইভেন ভাইবা আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে, এবং সেটা শুধুমাত্র জব সলিউশন ভিত্তিক না, প্রতি সাবজেক্টের আলাদা আলাদাভাবে পড়তে হবে বই পুস্তক। তাহলেই যত কঠিন প্রশ্নই হোক, যত অ্যাডভার্স সিচুয়েশনে হোক, সেটা কিন্তু আপনার ট্যাকেল দেওয়ার এক্সপার্টিসটা থাকবে। জন্য পড়াশোনাও করতে হবে, বইয়ের সংখ্যাটাও চেষ্টা করতে হবে বাড়াতে, এবং স্মার্টলি যতটা পারা যায় হ্যান্ডেল করার সিচুয়েশন। তাহলে ভাই একটা পার্সোনাল কোশ্চেন, যদিও এটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট স্টিল একটু করি। আপনার মতে দিনে আসলে কত ঘন্টা পড়াশোনা করা উচিত বিসিএস ক্যাডার হওয়ার জন্য বা যে কোনো ধরনের সরকারি চাকরি যে করার জন্য, অ্যাচিভ করার জন্য? ঘন্টার চাইতে কোয়ালিটিটা বেশি ইম্পর্টেন্ট। মানে আমি 2-3 ঘন্টা ধরে 1-2 পেজ পড়লাম সেটা না, আমি যদি ভালো মতো মনোযোগ দিয়ে পড়ি 1 ঘন্টাতেও 3-4 পেজ পড়তে পারি। এখানে মূল ইম্পর্টেন্সের জায়গাটা হচ্ছে কনসিস্টেন্সি। আচ্ছা। আমি যখন আমার প্রিপারেশন শুরু করি, আমার একজন আপু, উনি সম্প্রতি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়েছেন, পদোন্নতি পেয়েছেন শরীয়তপুরে। ওই আপুর কাছে বলেছিলাম যে আপু, প্রস্তুতি কিভাবে নিব, আমার প্রতি আপনার সাজেশন। উনি বলেছিলেন যে প্রতিদিন পড়তে হবে, খুব সিম্পল সাজেশন। উনি পরবর্তীতে যেটা ব্রেকডাউন করলেন যে যা কিছুই হোক প্রতিদিন পড়তে হবে। এটার একটা সাব কনটেক্সট হচ্ছে, উনি বলেছিলেন যে উনার বাবা যেদিন ইন্তেকাল করেছেন উনি সেদিনও পড়েছেন। এটা ডেডিকেশন এবং এটাই কনসিস্টেন্সি। তো মানে বিসিএস এর জার্নিটা অনেক বড়, তো আপনার রাস্তায় যে কোনো এক জায়গায় যদি মনোযোগ চ্যুতি ঘটে, ফোকাস চ্যুতি হয়ে যায়, তাইলে আসলে উঠে দাঁড়ানো খুব কঠিন, আবার ট্র্যাকে ফিরে আসাটা খুব কঠিন। ওখানে কনসিস্টেন্সির জায়গাটা, পড়ার ওই কনসিস্টেন্সি আপনাকে টেনে নিয়ে যাবে যে আপনার কতক্ষণ পড়া উচিত। তাই আপনার একটা টার্গেট তো অবশ্যই থাকবে, সেই অনুযায়ী আপনি চেষ্টা করবেন যে ওই টার্গেটটা মিট আপ করার। আপনার প্রচুর পরীক্ষা থাকবে, পরীক্ষার জন্য পড়া লাগবে, নিজের প্র্যাকটিস আছে, সব মিলিয়ে আপনার ওই অ্যাক্টিভিটিস, ওই কর্মকাণ্ডগুলো, ওই রুটিনগুলো আপনাকে বলে দিবে আপনার কতখানি পড়া লাগবে। তো মূল বিষয়টা হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে আপনি যেন ফোকাস থেকে চ্যুত না হন, কনসিস্টেন্সি ধরে রাখেন, ওই আপুর ভাষায় প্রতিদিন পড়তে হবে, এটাই জিনিস। আচ্ছা। আম, যেটা বলছিলাম, যারা বর্তমানে জব করেন তাদের কাছে আসলে সময়ের মূল্য অনেক বেশি, তা তো অবশ্যই। আর সাথে হচ্ছে বিসিএস ক্যাডার হতে গেলে একটা যে টেন্ডেন্সি কাদা কাদা বই নিয়ে মুখস্থ করা বা হচ্ছে সেখান থেকে ইনফরমেশনগুলো আয়ত্ত করা। বাট বর্তমান যুগটা হচ্ছে ফুললি ইনফরমেশন বেসড যুগ। তো সেখানে আমাদের চর্চা অ্যাপে আপনি একজন প্রার্থী চাইলে মক টেস্ট দিতে পারবে এবং সেখানে তার যে উইকনেসগুলো আছে, মক টেস্টে যেগুলো বের হয়ে আসবে তার উইকনেস, তার উপর বেস করে সেটা পার্সোনালাইজড প্ল্যানার তৈরি করে নিতে পারবে। তো আপনার মতে আপনার সময় যদি এরকম ধরনের একটা প্ল্যাটফর্ম থাকতো, চর্চার মতো যদি একটা প্ল্যাটফর্ম থাকতো, তাহলে এটা আপনার ক্ষেত্রে কী ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারতো? অবশ্যই ইম্প্যাক্ট ফেলতে পারত। এবং আমি কিছু জায়গায় এভাবে চেষ্টা করেছি পড়াশোনা করার, এখন চর্চার অ্যাপটা আমার দেখার সৌভাগ্য হয়েছিল। তো ওনাদের যেভাবে ওনারা সাজিয়েছেন প্রশ্নগুলা নিঃসন্দেহে খুবই অর্গানাইজড, এবং আমার কাছে মনে হয়েছে যে যারা বিশেষ করে
সার্ভিসে আছেন কোনো, হুম, হুম। তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই কাজে দেয়। যেমন আমিও যে কিছুক্ষণ আগে যেমনটা বলছিলাম যে আমার যে কোনো জায়গায় আমি হয়তো প্রিলির প্রিপারেশনটা নিতে পারি, সেখানে কিন্তু এ ধরনের অ্যাপগুলো খুবই কাজে দিবে। জি, আমি হয়তো একটা কোনো কাজে আছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো 10টা প্রশ্ন সলভ করে ফেলি, সেখানে হয়তো 2-3টা ভুল হলো, আমি ভুলগুলো দেখলাম যে এই ভুলগুলো আমার হয়েছে, আমি মার্ক করে রাখলাম। পরবর্তীতে দেখা যায় যে ওই ভুলগুলোই কিন্তু আমার বারবার হবে, হুম, হুম। এটা মনে করে আমাকে জাস্ট ওই 2-3টা যা আমার মিস্টেক হয়েছে সেগুলো যদি আমি পড়ে যেতে পারি, সেগুলো যদি কনফার্ম করতে পারি, তাহলে কিন্তু আমার প্রিপারেশন অনেকটাই আগিয়ে যায়। তো যতটা অর্গানাইজ ভাবে অ্যাপটা আমি দেখলাম, ভালো লেগেছে আমার কাছে। আরো বেটার ইনশাল্লাহ হবে। আমাদের ইনশাল্লাহ। বিসিএস প্রার্থী যারা আছেন তাদের একটা বিশাল অংশ কিন্তু বর্তমানে জব করেন। জি, আগে দেখা যায় যে কিছু না করেই বিসিএস এরই প্রিপারেশন হতো, কিন্তু এখন সেই জায়গাটা অনেকটা পাল্টেছে। মানুষের নিজের ফাইন্যান্সিয়াল যেটা সলভেন্সি বলে সেটা অর্জন করারও একটা প্রবণতা হয়েছে। সেখানে প্রচুর সংখ্যক ক্যাডার যারা হচ্ছেন তারা কিন্তু সার্ভিসে নিয়োজিত। আচ্ছা, এই ধরনের অ্যাপ নিঃসন্দেহে ওনাদের অনেক কাজে দিবে আমার কাছে মনে হয়। আচ্ছা। যেহেতু বিসিএস এর জার্নিটা একটা লং প্রসেস, এই লং প্রসেসে একটা কন্টিনিউয়াস মোটিভেশন রাখাটা খুবই ইম্পর্টেন্ট। সাথে হচ্ছে একজন প্রার্থীর নিজের যে প্রিপারেশন সেটা কতটা পরিমাণে হচ্ছে বা ন্যাশনাল পর্যায়ে কম্পিট করার মতো সে কতটা পরিমাণে যোগ্য সেটা অবশ্যই তার জানার জন্য প্রয়োজন আছে। এজন্য চর্চার মধ্যে একটা ফিচার আছে যেখানে কিনা আপনি টেস্টের মাধ্যমে আপনার ন্যাশনাল লিডার বোর্ডে পজিশনটা কী ধরনের সেটা আপনি দেখতে পারবেন বা যেকোনো ধরনের প্রার্থী দেখতে পারবে। তো এই ধরনের ফিচারগুলো হচ্ছে একজন প্রার্থীকে কিভাবে আ তার প্রিপারেশনে কিভাবে ইমপ্যাক্ট ফেলতে পারে বলে আপনি মনে করেন? আমাদের তো বিসিএস এ আলটিমেটলি ন্যাশনাল পর্যায়েই প্রিপারেশনটা বা জি। কন্টেস্টটা হচ্ছে। সে কারণে যত বেশি স্টুডেন্টরা এই ধরনের অ্যাপে কানেক্টেড থাকবে, হুম, নিজের প্রকৃত অবস্থানটা কিন্তু নিজেকে যাচাই করতে তত সুবিধা হবে। জি, সেক্ষেত্রে যত বেশি ক্যান্ডিডেটকে কানেক্ট করা যায় তত বেটার। এবং ক্যান্ডিডেট হিসেবে বা পরীক্ষার্থী হিসেবে আমাদের অবশ্যই এ ধরনের অ্যাপেই আমরা চাই, আমরা হুম, আশা করি যে যেহেতু আস্তে আস্তে ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে দেশ, প্রথাগত কোচিং সেন্টারগুলোর পাশাপাশি এগুলোও আসুক আস্তে আস্তে। প্রশ্ন ব্যাংকগুলো আরও ভাস্ট হোক, যেগুলোতে পরীক্ষা দিয়ে স্টুডেন্টরা নিজের দক্ষতা যাচাই করতে পারবে। কারণ আপনি যদি জাতীয় লিডার বোর্ড যেমনটা বললেন, হুম, এই জায়গায় চিন্তা করেন যে আপনার 1000 ক্যান্ডিডেটের মধ্যে হয়তো টপ 50-এ আপনি আছেন। এটা কিন্তু আপনার নিজেকে অনেকটা মোটিভেশন বলেন, কনফিডেন্স বলেন, এগুলো কিন্তু বুস্ট করবে। জি, যে না, আমি আই এম কোয়াইট গুড এনাফ। এবং এই কনফিডেন্সটাই কিন্তু আল্টিমেটলি যখন মেইন পরীক্ষায় উনারা যাবেন, উনাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই উতরাতে সহায়তা করবে আরকি। জি, আমার মনে হয় যে এগুলো জিনিস আসা ভালো। আচ্ছা। ফিচার এড করা ভালো। আম যেহেতু হচ্ছে বিসিএস সবার জন্যই ওপেন, যেকোনো ধরনের গ্র্যাজুয়েটদের জন্যই ওপেন। তো যারা কিনা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড তাদের বিসিএস এ একটা বড় ধরনের স্ট্রেংথের জায়গা থাকে ম্যাথ এবং মানসিক দক্ষতা। আবার যারা কিনা হচ্ছে আম আন্তর্জাতিক বিষয়াবলী বা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা পলিটিক্যাল সায়েন্সের মতো বিষয়গুলো থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার সাধারণ জ্ঞান বা বাংলাদেশ বিষয়াবলী এই ধরনের ব্যাপার-স্যাপারগুলোতে স্ট্রেংথ থাকে। আবার দেখি যে যারা কিনা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন বা ইংরেজির মতো বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, তারা আবার বাংলা সাহিত্য বা ইংরেজি সাহিত্যের মধ্যে তাদের একটা ভালো ধরনের স্ট্রেংথ থাকে। হুম। মানে সবারই হচ্ছে যেকোনো ধরনের গ্র্যাজুয়েটেরই একটা স্ট্রং পয়েন্ট থাকে এবং একটা উইক পয়েন্ট থাকে। তো একজন গ্র্যাজুয়েট বা একজন প্রার্থী যাতে সবগুলো বিষয়ে দক্ষতা অর্জন করতে পারেন, সেজন্য চর্চার মধ্যে আছে আমাদের একটা এআই ফিচার, সাথে হচ্ছে একটা ইনস্ট্যান্ট প্রোগ্রেস রিপোর্ট। সাথে আমাদের ফ্ল্যাশ কার্ডের মতো একটা আম ফিচার আছে। তো এই ফিচারগুলো একজন প্রার্থীর যে দক্ষতাটা আছে, সেটাকে ইমপ্রুভ করতে কি পরিমাণে সহায়ক ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? সেটা তো অবশ্যই দরকার। কারণ প্রিলি এবং রিটেন উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের অত্যন্ত এটা প্রয়োজন যে সকল বিষয়ে আমরা যেন দক্ষতা এবং ওই স্কিলটা অর্জন করতে পারি। সে কারণেই কিন্তু আমাদের এটা দরকার যে আমরা যেন সবগুলোতেই মোটামুটি একটা নিজের দক্ষতা অনুযায়ী যেন এগিয়ে আসতে পারি। আচ্ছা ভাই, যেহেতু বিসিএস এর যে পরীক্ষাটা সেটা সবার জন্যই ওপেন, বিভিন্ন ধরনের গ্র্যাজুয়েটরাই সেখানে অংশগ্রহণ করেন। ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ড বা আর্টস ব্যাকগ্রাউন্ড। তো যারা কিনা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট তারা ম্যাথমেটিক্স বা মানসিক দক্ষতার মতো বিষয়গুলো তাদের একটা স্ট্রেংথ থাকে।
সাথে হচ্ছে যারা কিনা বাংলা সাহিত্য বা ইংরেজি সাহিত্যের উপরে হচ্ছে তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, তাদের হচ্ছে বাংলা সাহিত্য বা ইংরেজি সাহিত্য যে বিষয়গুলো থাকে বিসিএসে, সেখানে হচ্ছে তাদের একটা স্ট্রেংথের জায়গা কাজ করে। আবার হচ্ছে যারা কিনা আন্তর্জাতিক সম্পর্ক মানে হচ্ছে আইআর, এরপরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, লোক প্রশাসন যেটাকে বলা হয়, সাথে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, এরকম যে সাবজেক্টগুলো আছে সেখান থেকে যারা পাশ করেন তারা হচ্ছে এই বিষয়গুলোতে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক সম্পর্কে হচ্ছে তাদের একটা দক্ষতা জায়গা থাকে। কিন্তু বিসিএসে উত্তীর্ণ হতে গেলে বা বিসিএস ক্যাডার হতে হলে সবগুলো বিষয়ে সম লেভেলের একটা দক্ষতা দরকার। তো আমাদের যশোরে একটা ফিচার আছে এআই, সাথে হচ্ছে ইনস্ট্যান্ট ডেটাবেস রিপোর্ট, সাথে আছে আমাদের ফ্ল্যাশ কার্ড, যেখানে কিনা হচ্ছে ইনস্ট্যান্ট যে বিষয়গুলো আছে সেগুলো একজন প্রার্থী চোখ বুলিয়ে দেখে নিতে পারবে। আর যেহেতু হচ্ছে আমাদের আন্তর্জাতিক বিষয়গুলিগুলো বর্তমান যেহেতু বিষয়টা বেশ ফাস্ট, গ্লোবাল অর্ডারটা বেশ ভালো মতো করে চেঞ্জ হচ্ছে, তো দেখা যাচ্ছে কি আজকে যে বিষয়গুলো ভ্যালিড সেগুলো 2 মাস পরে ভ্যালিড নাও হতে পারে। তো এই কারণে হচ্ছে আমাদের জব সলিউশন বেসড যে প্রিপারেশনটা থাকে, বইগুলো তো আসলে আপডেট করা খুব একটা বেশি পসিবল না 2-3 মাসের মধ্যে। তো এখানে আসলে আমাদের এই চর্চা যে ফিচারগুলো আছে সেগুলো কি পরিমাণে সহায়ক ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? ঠিকই বলেছেন একটা যে ক্যাডার সার্ভিসে ভালো করতে হলে এই পরীক্ষাগুলোতে সবগুলো বিষয় পিলি এবং রিটেন উভয় ক্ষেত্রে সবগুলো বিষয়েই মোটামুটি একটা দক্ষতা প্রয়োজন। তো সেক্ষেত্রে যদি এরকম কোনো অ্যাপে সবগুলো বিষয়ের ব্যাপারেই লেটেস্ট রিসেন্ট তথ্যগুলো যদি সন্নিবেশিত থাকে, একজন প্রার্থী নিঃসন্দেহে ওখানে ঢুকে আপ টু ডেট রাখতে পারবে নিজেকে, এবং সেটা আলটিমেটলি কিন্তু পরীক্ষাতে উনি ট্রান্সফার করতে পারবেন। তথ্য জানার পাশাপাশি নিজের প্র্যাকটিস, নিজের টাইম ম্যানেজমেন্ট সবগুলোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরও তথ্যগুলা যেন আমার কাছে আসে, আমি যেন অ্যাভেলেবিলিটিটা আমার কাছে থাকে, সেই বিষয়গুলো নিশ্চিত করলে নিঃসন্দেহে একজন প্রার্থী অনেকটাই বেনিফিটেড হবে, এবং এটা ওই রেসটাতে অনেকটাই এগিয়ে দিবে যিনি এই জিনিসগুলো যদি ভালো মতো ম্যানেজমেন্ট করতে পারেন এই রিসোর্সগুলো। কারণ আমাদের কাছে অনেক রিসোর্স থাকে, ম্যানেজমেন্টটাই বেশি দরকার। জি। মানে সাজানো থাকে, সামনে তথ্য আছে, প্রচুর ডেটা আছে, নিউজ আছে, কিন্তু ওগুলা আমাকে নিজেকে সাজিয়ে কিন্তু প্রশ্নে বা পরীক্ষায় যেভাবে আসবে আমাকে কিন্তু একটা স্ট্যান্ডার্ড ওয়েতে করতে হবে, যেটাকে বলে যে প্রেজেন্টেশন জি, জি। প্রেজেন্টেশন করতে হবে। তো ওই পর্যন্ত যাওয়ার জন্য নিঃসন্দেহে এরকম ফিচার এবং এরকম অ্যাপের বিষয়গুলো অনেকটাই কাজে দেবে। আচ্ছা ভাই, আবারও হচ্ছে আপনার প্রস্তুতি এবং প্রিভিয়াস ব্যাপার-স্যাপারগুলো নিয়ে ফিরে আসি। আপনি যেটা উল্লেখ করেছিলেন যে আপনার সিভিল এভিয়েশনে চাকরির আগে আপনার মোটামুটি 12 বারের মতো ইন্টারভিউ ফেস করেছেন বা একটা ফেইলিউরের একটা ব্যাপার ছিল। একদম পার্সোনাল জায়গা থেকে যদি বলি। তো একজন গ্র্যাজুয়েট, বিশেষ করে একটা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, সে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে তখন তার প্রিপারেশনটা আসলে কীরকম ধরনের হওয়া উচিত সে যদি টেকনিক্যাল সাইডে থাকতে চায়? আপনার যদি এক্সপেরিয়েন্স থেকে কিছু বলতেন। গ্র্যাজুয়েশন শেষ করার আগে আমাদের আসলে এরপর আমরা কি করব সেটা নিয়ে খুব কমই একটা ওয়েল থট প্ল্যান থাকে, কিন্তু এটা রাখা উচিত। কারণ একজন ছাত্রছাত্রীর উপরে কিন্তু তার ফ্যামিলি ডিপেন্ডেন্সি আছে, আর পার্সোনাল গোলের জায়গাটা তো আছেই। সে কারণে আগে নিজেকে চিন্তা করতে হবে যে আমি কোথায় নিজেকে দেখতে চাই আজকে থেকে 1-2-3 বছর পরে। আমি এটা গ্র্যাজুয়েশনের কিছু আগে পরের কথা বলছি। তো যদি উনি নিজেকে সরকারি চাকরির দিকে আসতে দেখতে ইচ্ছুক হন, সরকারি চাকরির টেকনিক্যাল প্রচুর খাত আছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর যেটা আছে, তো উনাকে অবশ্যই মোটামুটি গ্র্যাজুয়েশন যে কমপ্লিট হওয়ার পরপরই মনে করতে হবে যে না, আমাকে যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুত হতে হবে, আমি এভাবে পড়াশোনাগুলো চালাবো। যেমন আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে ছিলাম, আমি গ্র্যাজুয়েশনের পরপরই চেষ্টা করেছি যে প্রশ্নগুলো দেখা, যে ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলো কীরকম হয়। আমাদের বুয়েট প্যাটার্নের প্রশ্ন ছিল, ওগুলা বেশ অ্যাডভান্স লেভেলের ম্যাথ থাকতো। তো প্রথমে আমি বুঝতাম না যে ম্যাথগুলো কোথা থেকে আসতে পারে। তারপর বিভিন্ন গ্রুপের সঙ্গে কানেক্টেড হই ফেসবুকে, ওখান থেকে কিছুটা গাইডলাইনের মতো পেয়েছি। আর এমসিকিউ থাকে, আচ্ছা। এই জিনিসটাই কিন্তু ট্রান্সফার হবে বিসিএস এর প্রিপারেশনের ক্ষেত্রে। তো দুই প্রিপারেশনটাই রাখতে হবে। তবে ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল খাতে যদি কেউ আসতে চায়,
সেক্ষেত্রে ওনাকে প্রায়োরিটি দিতে হবে যে ওনার সাবজেক্ট বেসড যে ম্যাথগুলো, যদি বুয়েট প্যাটার্নের প্রশ্ন হয় সাবজেক্টের ম্যাথ, কিংবা সাবজেক্ট ওয়াইজ যে প্রশ্নগুলো আছে, শর্ট প্রশ্ন 5 নাম্বার 3 নাম্বার, হুম, ওগুলো মোটামুটি আমাকে প্রিভিয়াস ইয়ারের যেগুলো এসেছে সেগুলো ভালো মতো পড়তে হবে, এবং ওই বিভিন্ন গ্রুপের সাথে কানেক্টেড থেকে মানে নিজেকে আপডেটেড রাখতে হবে যে কিভাবে নিজের প্রিপারেশনটা আরও ভালো করা যায়। সেক্ষেত্রে হয়তো কিছু কিছু ক্ষেত্রে নিজের গ্র্যাজুয়েশন টাইমের বইগুলো পড়া হতে পারে। ওই বইগুলোতে অনেক গভীরভাবে আছে, ওই বইয়েরও আবার কিছু ব্রেকডাউন বই আছে হুম, জব লাইফে, এরকম জব প্রিপারেশনের জন্য ইলেকট্রিক্যাল বলেন, সিভিল বলেন, মেকানিক্যাল আছে আর কি, বই হুম। বাজারে অ্যাভেলেবল। তো সেইগুলো স্টুডেন্টকে চেষ্টা করতে হবে যে যেন ইয়ে করতে পারে। আপনার একজন ছোট ভাই হিসেবে আমি একটা পরামর্শ চাচ্ছি যে আপনার যে 12বার যে ফেলিউরের যে জায়গাটা সেখানে যদি আমরা ফোকাস করি, যেহেতু বাংলাদেশের মধ্যে আসলে গ্র্যাজুয়েট অনেক, সবারই আসলে জব সেক্টরে আসাটা ইম্পর্টেন্ট। তো আপনার কি মনে হয় আপনি আসলে কি ধরনের প্রিপারেশন নিতে পারলে আপনার 12বারের ফেলোটা কমে আরও হচ্ছে আপনি কুইকলি আপনার প্রথম যে জব সিভিল এভিয়েশনটা বা অন্য কোনো জব সেটা আপনি সিকিউর করতে পারতেন বলে আপনি মনে করেন? চাকরির জায়গাটা আসলে পুরাটা রিজিক। আচ্ছা। মানে আমি পিছনে তাকিয়ে বলাটা আসলে কঠিন যে কোন জায়গাগুলাতে করলে হয়তো চাকরিটা তাড়াতাড়ি হতো। তবে কিছু কিছু ক্ষেত্রে যেটা নিজের যদি নিজেকে নিজের কাঠগড়ায় দাঁড় করায়, হয়তো টাইম ম্যানেজমেন্টের জায়গাগুলো বা কোন বিষয়গুলো কোন টপিকগুলোকে গুরুত্ব দিলে আমার পরীক্ষায় ভালো করার সম্ভাবনা আছে, হুম, হুম। ওই জায়গাগুলোতে হয়তো বেশিটা ফোকাস করতে পারলে হয়তো আর একটু কাছাকাছি, আর একটু অ্যাটেম্প কম নেওয়া লাগতো, আর একটু ফেলিওর সংখ্যা কম ছিল। কিন্তু আম, যেটা বলি, ছোট ভাই হিসেবে যেহেতু বললেন, ফেলিওরকে ভয় পাওয়াটা আসলে হবে না। আচ্ছা। ফেলিওরকে ভয় পেয়ে ইয়ে হবে না। আর নিজেকে মানে ওভাবেই তৈরি করতে হবে যে যা কিছুই হোক আমি আগে যাব। উম, রাস্তায় হয়তো হোঁচট খাবেন, হয়তো অনেক জায়গায় কাট আউট হয়ে যেতে পারে, কিন্তু ফোকাসটা রাখতে হবে। আর প্রিপারেশনের জায়গাটা মানে চেষ্টা করতে হবে যে যতটা সম্ভব ফোকাস থেকে, ওই যে যেটা বললাম যে প্রশ্নগুলো অ্যানালিসিসের একটা ব্যাপার আছে, কোন ইস্যুগুলা হয়তো পরীক্ষায় আসতে পারে বেশি, তারপরে নিজের চর্চার একটা ব্যাপার আছে, হুম, হুম। ওই জায়গাগুলোতে আমি বেশি বেশি প্র্যাকটিস করলে হয়তো পরীক্ষায় ওই কুইক ডিসিশনটা নিতে পারবো। এই ধরনের ইস্যুগুলা আহ, হয়তো ঠিক করা যাবে, কিন্তু আলটিমেটলি এটা পুরাটাই নসিব, তো আল্লাহ তাআলা যতক্ষণ না হবে ততক্ষণ এটা হবে না। তো চেষ্টা করতে হবে যে আমি যেন আমার কাজটা করে যাই, নিজের প্রতি যেন নিজের স্যাটিসফ্যাকশনটা থাকে যে আমি পরিশ্রম করেছি, তাহলেই হবে। অন্য কিছু চিন্তার প্রয়োজন নাই, ইনশাল্লাহ হবে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আম বিসিএস এর যে প্রস্তুতি, যদি আমি একটু ইয়ে করি যে যারা কিনা সদ্য গ্র্যাজুয়েট তাদের সামনে আসলে অনেক ধরনের অপশন থাকে। বিসিএস ক্যাডার বাদেও টেকনিক্যাল ক্যাডার যদি আমি বাদ দিই, টেকনিক্যাল সাইডগুলো যদি বাদ দিই, বিভিন্ন সরকারি দপ্তরে নানা ধরনের চাকরি বা হচ্ছে আপনার প্রাইমারি প্রাইমারি শিক্ষক নিবন্ধন বা শিক্ষক নিবন্ধন যে পরীক্ষাগুলো থাকে সেই এক্সামগুলো বা ব্যাংকের জবগুলো, বা সাথে আমার যতটুকু ধারণা যে আইবিএ বেসড একটা হুম। জবের ইয়ে আছে যে আইবিএ এক্সামগুলো নেয়। তো আমি একজন গ্রাজুয়েট যদি ফুললি বিসিএস এর প্রিপারেশন না শুরু করে, তাহলে কি তার অন্যান্য সেক্টরে যে পড়াশোনাটা সেটা কি কমপ্লিট হতে পারে বলে আপনি মনে করেন? যদি শুধু বিসিএস কেন্দ্রিক পড়াশোনা করেন, অন্যান্য জায়গার আমার কাছে মনে হয় অনেক দূরই পড়াশোনা এগিয়ে যাবে। আইবি এর কথা যেটা বললেন, কিছু কিছু পরীক্ষার স্পেশালাইজড কিছু মানে টার্গেটেড কিছু পয়েন্ট থাকে, জি, জি, জি। বুয়েটের প্রশ্নে কিছু হার্ড ম্যাথ দেয়, ওগুলা পারা চর্চার সাথে সাথে হয়তো হবে। আইবিএ এরা ফোকাস করে বেশি ইংলিশ এবং ম্যাথকে, আচ্ছা, অত্যন্ত কঠিন। আচ্ছা, আচ্ছা। আইবিএর যে দেখবেন যে কোশ্চেন ব্যাংক খুললে যে এত বড় বড় ম্যাথ, ওই ম্যাথ পড়তে পড়তেই 5-10 মিনিট হয়তো চলে গেছে, এরকম একটা অবস্থা। তো ওনাদের ফোকাসটা তখন ওইদিকে হয়তো কিছুটা নেওয়া লাগবে। আর আরও কিছু এনটিআরসি বা প্রাইমারি কিংবা ব্যাংক, এই ধরনের জায়গাগুলোতে ওনারা সাধারণত ম্যাথমেটিক্যাল জিনিসগুলো একটু ফোকাস করেন। আবার ফোকাস রাইটিং বলে একটা বিষয় আছে, মানে যেটাকে আমরা এসে বলি, এটা হুম, টপিক দিয়ে দিবে, ওটাকে আপনি যতটা তথ্যবহুলভাবে প্রেজেন্ট করতে পারেন। এই বিষয়গুলা বাংলাদেশ ব্যাংকের ওরা দেখা যায় যে বাংলাদেশ ব্যাংক যেগুলো পরীক্ষা নেয় কিংবা এনটিআরসি যেগুলো পরীক্ষা নেয়, ওনারা এগুলা কিন্তু জাজ করে আচ্ছা। এই বিষয়। তো এই সবগুলো হচ্ছে আপনি যখন বিসিএস এর প্রিপারেশনটা মোটামুটি নিয়ে নেবেন,
মোটামুটি হয়ে গেলে হুম, হুম। আপনার অনেকখানি এগিয়ে গেলেন। আর এর পাশাপাশি হচ্ছে এই যে ইস্যুগুলো, আচ্ছা। যে আইবি এর কিছু স্পেশালাইজড জিনিস আছে, কুয়েটের কিছু স্পেশালাইজ আছে, এনটিআরসির আছে, বাংলাদেশ ব্যাংক যেগুলো ওই ব্যাংকার সিলেকশন কমিটি বলে, হুম, হুম। ওনাদের কিছু ওগুলা প্রশ্ন দেখলেই হয়ে যাবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কোন দিকে যেতে চাই, এটা হচ্ছে জানাটা ইম্পর্টেন্ট। মানে নিজেকে কোন জায়গায় গোল সেট করলাম সেটা জানাটা বেশি প্রয়োজন। তো সেই দিক থেকে একজনকে আহ, বিভিন্ন দিকে ছুটাছুটি না করে আমাকে বুঝতে হবে যে আমার লক্ষ্য হচ্ছে, কারো লক্ষ্য হলো প্রাইমারি হুম, হুম। রিলেটেড কোনো জবে, কিংবা কেউ হয়তো আইবিএ রিলেটেড, যেমন আইবিএ এনএসআই এর পরীক্ষা নেয়, পেট্রোবাংলার পরীক্ষা নেয়, আম, তারপর আরো বেশ কিছু পরীক্ষা ওনারা নেন। তো অনেকের ওগুলা ক্রেজ থাকে যে আমি এগুলাতে চেষ্টা করব করা, ওনারা ওভাবেই প্রিপারেশন নেন। আর বিসিএস এর প্রিপারেশনটা নিলে কি আপনার ওভারঅল সবই কাভার হয়ে যাবে। আচ্ছা। ওভারঅল সবই কাভার হয়ে যাবে। ওই যে এমসিকিউ এর পার্টটা, এমসিকিউ 40-50 নাম্বারে থাকে, কোনো কোনো ক্ষেত্রে 30 থাকে, ওগুলাতে দেখা যায় যে অনেকটাই একটা একটা বুস্ট হবে বিসিএস এর প্রিপারেশন। গুছিয়ে প্রিপারেশন নিতে হবে। আচ্ছা। বিসিএস এর আপনি যেহেতু 46 বিসিএস এ রিকমেন্ডেড। তো আগে দেখা যেত যে বিসিএস এর যে প্রিলি যে কোশ্চেনগুলো থাকে সেগুলো অনেকটাই প্রশ্ন ব্যাংক ভিত্তিক কোশ্চেন। বাট বর্তমানে আমার যতটুকু ধারণা বা অডিয়েন্সের যতটুকু ধারণা যে আসলে কোশ্চেনের প্যাটার্নটা একটুখানি চেঞ্জ হয়েছে এবং কাটমার্কও কিন্তু নাকি বেশ চেঞ্জ হয়েছে। হুম। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে প্রিলি বেসড যে পড়াশোনাটা সেটা কিরকম হওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রশ্ন ব্যাংকের যে বিষয়টা বললেন, আহ, প্রথম দিকে এই ধরনের ইয়েগুলা ছিল যে আমার কিছু স্পেসিফিক টপিকগুলা দেখলে হয়তো আমি প্রিলিটা পার করে যেতে পারি। হুম, হুম। তো 46তম, 47, ইভেন এই যে টেকনিক্যাল বিসিএস যেগুলো হলো, 48, 49, 50তম, হুম, হুম। এখানে দেখা গিয়েছে যে প্রশ্নর এমন এমন কিছু প্রশ্ন করেছে যেগুলো আপনি যদি গুগলে সার্চ দেন গুগলেও পাবেন না, মানে ও কমপ্লিটলি নতুন। আবার 50তমতে যে কাজটা ওনারা করেছে, ওনারা সাধারণত আগে এরকম ছিল যে বাংলা সবগুলো একসাথে, ইংলিশ একসাথে, ইন্টারন্যাশনাল একসাথে। 50তমতে ওনারা যেটা করছে যে একে হয়তো বাংলাদেশ অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন, দুয়ে হয়তো নৈতিকতা সুশাসনের প্রশ্ন, তিনে হয়তো গিয়ে আবার আপনার ইংলিশের প্রশ্ন। মানে নিজের যে একটা আপনি একটা ভাবে স্ট্র্যাটেজি ঠিক করবেন, ওই স্ট্র্যাটেজির জায়গাটা কমপ্লিটলি ভেঙে দিয়েছে। তো এটা আসলে পরীক্ষার প্যাটার্ন ওনারা তো আগে কখনোই বলবে না যে আমি এইভাবে প্রশ্নটা করতে যাচ্ছি। হুম। আমি নিজে 50তমতে অ্যাটেন্ড করেছিলাম, আমিও একদম সারপ্রাইজ হয়ে গিয়েছি পরীক্ষার সেন্টারে গিয়ে। ওই সেন্টারে বসেই নিজের আবার কৌশল চেঞ্জ করা লেগেছিল। তো যে কোনো কিছুর জন্যই প্রিপেয়ার থাকতে হবে। আর পড়াশোনাটা আসলে মুখস্থ ভিত্তিক না করে একটু টেকনিক্যালি, যে একটু গভীরে গিয়ে পড়াশোনা করলে ভালো হয়। যেকোনো একটা বিশ্বে চলমান হয়তো কনফ্লিক্টের ব্যাপারে আমি জানলাম, তো কনফ্লিক্টটার আর একটু গভীরে গিয়ে দেখলাম যে কি হয়। একটা হয়তো ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম আমার সামনে আসলো, ম্যাথটা আমি কমপ্লিট করে ফেললাম, লিখে দিলাম, হুম, হুম। প্র্যাকটিস করলাম। তারপর আর একটু চিন্তা করলাম যে একটু ঘুরিয়ে দিলে কীরকম হয়। আমাদের যেগুলো বাজারে অ্যাভেলেবল বই আছে রিটেনের জন্য, সেগুলোতে কিন্তু বেশ অ্যাডভান্স লেভেলের অনেক আছে। সেগুলো একটু চেষ্টা করলাম, কারণ যত নতুন জিনিসের সাথে আপনি নিজেকে পরীক্ষার আগে পরিচয় করিয়ে দিবেন, পরীক্ষা সেন্টারে আপনার ওই ইয়েটা সারপ্রাইজ, টেকেন বাই সারপ্রাইজ, ওই বিষয়টা আপনার কম হবে। যে একটা প্রবাদ বাক্য যেমনটা প্রচলিত আছে যে ট্রেন হার্ড ফাইট ইজি, তো হার্ডলি ট্রেন আপটা নিজেকে করতে হবে আর কি। আচ্ছা, আম পরীক্ষার হলে গিয়ে যেহেতু প্রিলি একটা এমসিকিউ বেসড পরীক্ষা, দেখা যায় যে অনেকগুলো কনফিউজড কোশ্চেন থাকে যেখানে কিনা একাধিক অ্যান্সার হলেও হতে পারে। এরকম কোনো কিছু কি আপনার পরীক্ষার হলের মধ্যে হয়েছিল? আর হলে হচ্ছে যদি কিনা ২ টা বা ৩ টা এমসিকিউ ২ টা বা ৩ টা অপশন হচ্ছে আপনি বুঝতে পারতেছেন এটার মধ্যে ঠিক হবে। যেহেতু আমাদের প্রিলির মধ্যে একটা নেগেটিভ মার্কিং এর একটা জায়গা আছে, ভুল হলে নেগেটিভ মার্ক যায়। তো সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট কতটুকু হওয়া দরকার বলে আপনি মনে করেন? আর আরেকটা জিনিস যে কনফিউশন যে জায়গাগুলো ক্রিয়েট হয়, এটা কি মূলত হচ্ছে পরীক্ষার হলের মধ্যে নার্ভাসনেসের জন্য ক্রিয়েট হয় নাকি এটা প্রিপারেশনের মধ্যে ঘাটতির জন্য মেইনলি ক্রিয়েট হয় এটা প্রার্থীর মধ্যে? প্রিপারেশনের ঘাটতির ব্যাপারটা কি, আপনি যদি আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা মনে হয়েছে যে বিসিএস এর প্রিলির ক্ষেত্রে আপনি যদি মিনিমাম প্রিপারেশন নেন, মিনিমাম মানে তেমন গভীরে গেলেন না, আপনি কিন্তু প্রশ্ন যদি ইজি হয়, হুম, হুম। ধরেন কাট নাম্বার উঠলো 100, সাপোজ 10, সাপোজ, আচ্ছা। আপনি কিন্তু 85-90 এমনি পাবেন।
আচ্ছা, আচ্ছা। মানে আপনার অভিজ্ঞতা কাজে লাগে, আপনি মিনিমাম প্রিপারেশন যেটা। কিন্তু ওই পরের ১০-২০টাতেই খেলা চেঞ্জ হয়। কারণ ওই ১০-২০ এর জন্যই আমরা যারা চেষ্টা করি ওই ১০-২০টা এক্সট্রা পাওয়ার জন্য। এর সাথে যেমনটা বললেন যে ওই যে নেগেটিভ মার্কিং এর একটা ইস্যু আছে। এখন এই কনফিউশন গুলা কি যে পরীক্ষার হলের কিন্তু একটা প্রেশার আছে। হুম, হুম। এই প্রেশারটা আসলে নিজেকে অ্যাবজর্ব করে প্রেশারে নিজের কাজটা করে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যারা অ্যাডমিশন টেস্ট দিয়েছেন ইউনিভার্সিটির টাইমে ওটা কিন্তু একটা তখন হয়তো বয়স ছোট ছিল। আম এখন দেখা যায় আরেকটু বড় হয়ে ওই বিষয়গুলো আরেকটু বেশি ফেস করবেন। তো কনফিউশন থাকবেই পরীক্ষার হলের প্রেশারে হোক কিংবা যেকোনো কারণেই আমার ওই রিস্কটা যেন মিনিমাম ড্যামেজ করা যায়। এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা যদি করা যায় তাহলে আমাদের আ নাম্বারটা বেশি। কারণ ওই যে যেমনটা বললেন নেগেটিভ মার্কিং ইস্যু। হুম, একটা ভুল একটা যদি কারেক্ট করেন আপনার ১ নাম্বার আসবে। হুম। যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ১.৫ নাম্বার কাটা যাবে। মানে ১-১.৫ নাম্বার অনেক। অনেক। আপনার অনেকটা মেরিট চেঞ্জ হয়ে যায়। তো এজন্য ১ম এ চেষ্টা করতে হবে যে একদম যেগুলো আমি 100% সিওর সেগুলো যেন করতে পারি অ্যান্সার। তারপর যদি দেখি যে আমার আম সময় আছে বা আমার প্রশ্ন ইজি বা প্রশ্ন কঠিন, সে অনুযায়ী আমাকে কিছু আ ওই ইয়েগুলো দেখাতে হবে। কনফিউশন হুম, হুম। কনফিউশন যেগুলো 50-50 আছে বা 80-20 আছে সেগুলো আমাকে অ্যাটেম্প্ট নিতে হবে। কারণ এই রিস্কটা না নিলেই কিন্তু ওই যে বললাম যে ১০-২০ এর যে গ্যাপটা আপনি ফিল আপ করতে পারবেন না। আর এই দাগানোটাই ভালো হবে আপনি কতটা ভালোমতো আপনার আগে প্র্যাকটিস করেছেন, কতটা ভালো আপনার ভালোভাবে ট্রেনিং করেছেন হার্ডলি, সেটাই আল্টিমেটলি গিয়ে ওই মেইন পরীক্ষাতে গিয়ে আপনার রিস্ক ম্যানেজমেন্টটা সহজ হবে। আমার যেটা ব্যক্তিগতভাবে আমি ইয়ে করতাম, প্রিলির ক্ষেত্রে ১ম আ ৩০ মিনিটের মধ্যে আমি প্রশ্নটা একবার স্কাউরিং করতাম যে কোনগুলা পারি, কোনগুলা পারি না। যেগুলা পারি না গোল্লা দিতাম। তো ম্যাথ বাদে ২০০ টার প্রশ্ন তো, হুম, হুম। ম্যাথে আপনার দেখা যায় যে আ ৩০ টা ১৫-১৫ তো ৩০ টা বাদে আমি দাগাতাম, দিয়ে দেখতাম যে কতগুলা মানে দাগাতাম মানে প্রশ্নে মার্ক করলাম। পরে দেখলাম যে কতগুলা হলো। তো আমি যদি দেখি যে আমার ওই সিওর দাগানো ১০০ প্লাস হয়ে গেছে বা ১০৫ প্লাস, আমি তখন বুঝতাম যে প্রশ্ন সহজ হয়েছে। আচ্ছা। তখন আমাকে টার্গেট রাখতে হতো। মানে আমি আমার ব্যক্তিগত স্ট্র্যাটেজির কথা বলছি। তখন আমাকে টার্গেট রাখতে হতো যে আমি ১৫০-৫৫ প্লাস দাগাবো। হুম, হুম। তার মানে কি আমি এরপরে ওই ১ম ১০০ টা দাগানোর পরে ম্যাথ দাগালাম। ম্যাথে হয়তো ৩০ টার মধ্যে ২৫, ২৬ বা ২৮ টা হয়তো দাগালাম। ১২৮ টা হলো। তার মানে জি। কিন্তু ১৫৫ যদি দাগাতে যাই আমাকে ২৭ টা আরো এক্সট্রা রিস্ক নিয়ে দাগাতে হবে। হ্যাঁ। আর যখন দেখতাম যে ১০০ র নিচে হয়েছে হুম, হুম। ফার্স্ট এর দিকে, তখন বুঝতাম প্রশ্ন কঠিন। যেমন মজার ব্যাপার হচ্ছে ৪৬ তমতে আমি যখন ১ম দাগালাম দেখলাম যে আমার মোট ওই ১ম যে স্কাউরিং সেখানে হলো ৮৭ টা। মানে খুবই হার্ড প্রশ্ন। ৪৭ তমতে গিয়ে দেখলাম যে ৮১ টা। আরো হার্ড। মানে ওভাবেই দাগিয়েছি ৪৬ তমতে মনে হয় আমি টোটাল দাগিয়েছিলাম ১৪১ টা পিলিতে। আর ৪৭ এ দাগিয়েছিলাম ১৫০ টা। এটাতে উত্তীর্ণ হয়েছিলাম। ৪৬ এ তো সুপারিশই হলাম। তো এটাই যে ওই টাইম ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এগুলো ভালোভাবে কতটা ভালো মতো আপনি প্রিপেয়ার্ড হতে পারলেন। প্রিপারেশনের সাথে, সাথে ওগুলো ওই যে অ্যাপ্লিকেশন হুম, হুম। আপনার অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় নিজেকে পরীক্ষা দিয়ে চেষ্টা করতে হবে যে আমি যেন ওই স্কিলগুলো স্ট্র্যাটেজিগুলো পরীক্ষায় যেটা কাজে লাগাবো সেটা যেন আমি এখানে প্র্যাকটিস করে যাই। তাইলে এটা ওখানে কাজ করতে পারবে। খুবই ইম্পোর্টেন্ট প্রিলিপার করার জন্য। আচ্ছা ভাই, আমাদের আড্ডার বেশ আগে দিয়ে আপনি একটা কথা বলেছিলেন যে রিটেনের যে পড়াশোনাটা সেটা আসলে বেশ কঠিন এবং সেটা আসলে বেশ সময় সাপেক্ষ, বেশ প্রেশারের একটা ব্যাপার। হুম, তো বর্তমানে আমরা দেখতেছি কয়েকটা বিসিএস এ যে প্রিলিমিনারি এবং রিটেনের মধ্যবর্তী যে গ্যাপটা সেটা আসলে বেশ কম। আগে হুম। যেখানে ৬ থেকে ৭ মাস পাওয়া যেত সেখানে বর্তমানে পাওয়া যাচ্ছে ৩ থেকে ৪ মাস বা কিছু ক্ষেত্র বিশেষে আরও কম। তো সেক্ষেত্রে একটা প্রার্থী কি আসলে প্রিলিমিনারি এবং রিটেনের প্রস্তুতি একসাথে নিতে পারবে বলে আপনি মনে করেন? বা আপনার যে ব্যক্তিগত জার্নির যে অভিজ্ঞতাটা সেখান থেকে আপনি যদি একটু রিটেন নিয়ে স্পেশালি কোনো কিছু বলতেন? আ আমাদের আগে বিসিএস প্রিলিতে একেকটা বিসিএস এ ২, ৩, ৪ বছর পর্যন্ত লেগে যেত। ৪১, ৪৩, ৩৮ এগুলোতে। তো যেটা হয়েছে যে এখন আমাদের সরকারি কর্ম কমিশনের
স্যারেরা যেভাবে এবং আমাদের রাষ্ট্রপতি মহোদয়, প্রধানমন্ত্রী মহোদয় যেভাবে নির্দেশনা দিয়েছেন যে ১ বছরে একটা বিসিএস। হুম, হুম, তো সেক্ষেত্রে আপনার অবশ্যই টাইম তো কমে আসবেই। হুম, আর পরিবর্তিত পর্যায়ে আমার স্ট্র্যাটেজি এবং লেখাপড়ার স্টাইল সেটাও পরিবর্তন অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে এখন যেটা আমার কাছে মনে হয় যারা প্রিপারেশন নিবেন তাদের ক্ষেত্রে প্রিলির সাথেই রিটেনের প্রিপারেশনটা যেন এগিয়ে থাকে। কারণ রিটেনটা যদি পড়েন আপনার প্রিলিরও অনেক কিছু কাভার হয়ে যায়। কিছু জিনিস কাভার হবে না, ভূগোল কাভার হবে না, নৈতিকতা সুশাসন কাভার হবে না, ইংলিশ লিটারেচার কাভার হবে না, মেন্টাল এবিলিটি, হ্যাঁ মেন্টাল এবিলিটি হবে। তো এই যে এই জিনিসগুলো প্রিলির কিন্তু সম্পূর্ণ শুধু সোললি প্রিলি বেসড সিলেবাস, আচ্ছা, বাকি মোটামুটি সবগুলোই রিটেন। হুম, তো চেষ্টা করতে হবে যে রিটেন এবং প্রিলি মানে টাইম ম্যানেজমেন্টটা এখন খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। প্রিলি রিটেনটা একসাথে প্রিপারেশন নিতে হবে এবং চেষ্টা করতে হবে যে প্রিলির আমি পরীক্ষা দিয়ে যেন পরদিন থেকেই রিটেনের প্রিপারেশনটা নিতে পারি, মানে কন্টিনিউ করতে পারি যেটা আগে আমি টেনে নিয়ে আসছি। আচ্ছা, এভাবেই পড়াশোনা করতে হবে, তা না হলে ২-৩ মাসে আসলে পুরা সিলেবাস বুঝতে বুঝতে অনেক সময় চলে যায় রিটেনের। হুম, হুম। ২-৩ মাসে এটা সম্ভব না। এখন যেটা আমার মনে হয় যেটা বেস্ট হবে, যারা পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে হয়তো রিটেন এবং প্রিলি একসাথেই নিতে হবে। তা না হলে কাভার করা কঠিন। আচ্ছা ভাই, আমাদের হচ্ছে যারা কিনা অডিয়েন্স তাদের অনেকেই আছেন যারা ভার্সিটিতে পড়াশোনাকালীন অবস্থাতে গ্র্যাজুয়েশনের সময়তে তারা বিসিএস ক্যাডারের জন্য যে প্রস্তুতি সেটা শুরু করার জন্য আগ্রহী। তো সেক্ষেত্রে আপনার কি মতামত বা আপনার কি ওপিনিয়ন যে কোন বিষয়গুলো একজন গ্র্যাজুয়েট সে টেকনিক্যাল ক্যাডারে থাকুক বা হচ্ছে নন টেকনিক্যাল ক্যাডারে থাকুক বা গ্র্যাজুয়েশনে থাকুক আর কি, কোন বিষয়গুলো আসলে গ্র্যাজুয়েশনের সময়ের মধ্যে প্রিপারেশনটা নেওয়া পসিবল বলে আপনি মনে করেন? আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে জীবন তো একটা, ইউনিভার্সিটিতে আসলে এত স্ট্রেস নেওয়ার প্রয়োজন নাই। আমার কাছে এটা মনে হয়। আমি নিজেও শুরু করি নাই। আমি তো ভার্সিটি গ্র্যাজুয়েশন পরেই করেছি। পরে যদি কেউ নিতে চান এটা তো অবশ্যই নিজের উপর ভরসা করে উনারা নিতে হুম, আগ্রহী হুম। বা নিতে ইচ্ছুক। ম্যাথ একটা আগায় রাখতে পারেন জি, গ্র্যাজুয়েশন কালীনই। রিটেনের ক্ষেত্রে ইংলিশ ট্রান্সলেশন এখানে প্রায় ৬৫ নাম্বার আছে। ট্রান্সলেশনটা একটা পার্থক্য করে দেওয়ার মতো জিনিস রিটেনের ক্ষেত্রে। কারণ কারো ভালো ট্রান্সলেশনে হয়তো ৮০-৮৫% নাম্বার চলে আসবে। আর একটা মিডিওকর ট্রান্সলেশন যদি লেখেন সেক্ষেত্রে হয়তো ৫০-৫৫% এর মতো নাম্বার। এখানে কিন্তু বেশ গ্যাপ হয়ে যায়। হ্যাঁ, এরকম বেশ কিছু জিনিস আছে। ওগুলা ম্যাথ একটা এরকম ইস্যু, ট্রান্সলেশন একটা এরকম। তারপর হয়তো কেউ যদি চায় এগিয়ে রাখতে আম ভূগোলের কিছু ইস্যু হয়তো প্রিলির ক্ষেত্রে আগে রাখতে পারে। আর বাংলা সাহিত্য যেটা, বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ এগুলো হয়তো এগিয়ে রাখতে হবে। এগুলো প্রিলি রিটেন দুখানেই লাগবে ২ জায়গাতেই। বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, আ নৈতিকতা সুশাসন। হুম, হুম। নৈতিকতা সুশাসন যদিও চেঞ্জেবল সাবজেক্ট না কিন্তু এটা বেশিদিন মনে থাকে না, আমার থাকেনি। তো এটা পরীক্ষার আগেই প্রিপারেশন নেওয়াটাই বেটার হবে। আর বাংলাদেশ আর আন্তর্জাতিক যেটা এটা তো পরিবর্তনশীল জিনিস। এগুলো ওই পরীক্ষার আগে দিয়ে টপিকগুলো ভালো মতো দেখতে হবে। এছাড়া আসলে প্রিপারেশন আগে থেকে শুরু না করে আমার মনে হয় যে একটু ভার্সিটি লাইফটাই এনজয় করে তারপরেই চাকরিতে। কারণ মানে আমাদের কাছে যেই টাইমটা কতটা প্রেশাস, যারা ভার্সিটি পার করে জবে ঢুকে গিয়েছি তারা সময় বের করা কোনো কিছুতে এটা খুব কঠিন। আমি যেমন ব্যক্তিগতভাবে অনেক জায়গায় ট্রাভেল করেছি, ঘোরাঘুরি করেছি। এখন সময় বের হয় না। আমি যে ঢাকা থেকে এখানে আসলাম সময় বের করা খুব কঠিন। জন্য যদি কেউ মনে করেন প্রিপারেশন নিবেন অবশ্যই ওয়েলকাম। আ রেসে হয়তো কিছুটা অ্যাডভান্টেজ পাবেন। তো লাইফ এনজয় করে করলেও তো ক্ষতি নাই। জীবন তো একটাই। আচ্ছা ভাই, বিসিএস ক্যাডার হতে হলে প্রিলি এবং রিটেনের মতো হচ্ছে ভাইবা বা একটা গুরুত্বপূর্ণ স্টেপ। তো এই ভাইবার আগে দিয়ে বা ভাইবার মধ্যকালীন সময়ে যে আপনাকে যে প্রশ্নগুলো ফেস করতে হয় বোর্ড কর্তৃক, এর জন্য আসলে প্রিপারেশনটা কীরকম হওয়া দরকার? আর ভাইবার একদম মিনিট আগে আপনি আসলে কী ধরনের ফিলিংসের মধ্য দিয়ে যাচ্ছিলেন? যেহেতু সেখানে বাংলাদেশের ব্যুরোক্রেসির বড়, বড় কর্মকর্তারা হুম। আপনার প্রশ্ন ছুড়ে দিবেন ভাইবার মধ্যে। তো সেক্ষেত্রে আপনি যদি একটু বলতেন। আম ক্যাডার সার্ভিসের যে ভাইভাতে কিন্তু ২০০ নাম্বার ছিল। এখন ১০০ সম্ভবত করা হয়েছে।
একটা কথা প্রচলিত আছে যে ওনারা এই দরজা দিয়ে ঢুকে চেয়ারে বসতে বসতে ওনারা মানে বুঝে যান যে এরে উনাকে যে প্রার্থী উনাকে কিভাবে কি কি প্রশ্ন করতে হবে বা ওনার পসিবল ক্যাডার, এটা এমনি একটা কথা প্রচলিত আছে, হুম হুম সেটাই বললাম। ওনারা অনেক অভিজ্ঞ যারা সেখানে আছেন, যেমন আমি যে বোর্ডে ভাইবা দিয়েছি, বোর্ডের মেম্বার স্যার হচ্ছেন রাজশাহী ইউনিভার্সিটির ফাইন্যান্সের প্রফেসর আমজাদ স্যার। আর আরেকজন ছিলেন, একজন সচিব স্যার ছিলেন, উনি পিএসসি। আর আরেকজন এক্সটার্নাল স্যার ছিলেন, উনি উপসচিব সমপর্যায়ের, আমার যতদূর মনে হলো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের হয়তো। তো ওনারা এই প্রশ্নগুলো যেভাবে করেন, যেহেতু ক্যাডার সার্ভিসটা আসলে আমলাতন্ত্রের আপনাকে নিচ্ছে হুম বা হুম সরকারের লোক আপনি হতে যাচ্ছেন, জি জি তো আপনাকে উত্তরগুলো সেভাবেই মানে ওয়েল থট উত্তর দিতে হবে যেন দেশকে বা আম, কোনো নীতি বা কোনো আইন রিলেটেড কোনো বিষয়ে যেন কাউকে ছোট করা না হয়, সেভাবে অবশ্যই দিতে হবে। এবং যথেষ্ট সম্মানের সাথে বিনয়ের সাথে শিষ্টাচার মেনটেন করে ওনাদের সাথে জিনিসগুলো ডিল করতে হবে। হুম আমার ভাইবা বোর্ড যে ছিল, স্যারেরা যথেষ্ট ফ্রেন্ডলি ছিলেন, হ্যান্ডশেকও করেছেন আমার সাথে। এটা অনেকটাই নজির আসলে নাই। তো স্যারেরা ফ্রেন্ডলি ছিলেন, আমার কাছে অতটা প্রেশার মনে হয়নি। তবে কিছু কিছু বোর্ড বেশ কঠিন প্রশ্ন করে, তো আপনাকে ওভাবেই প্রিপারেশন নিয়ে যেতে হবে, কারণ আপনি এই জায়গা পার করে যদি সুপারিশ হয়ে যান, আপনি কিন্তু আলটিমেটলি এ ধরনের কাজই আপনি করতে যাচ্ছেন। হ্যাঁ, এ হুম ধরনের কাজই করতে চান, পাবলিক ডিলিংসের বিষয়গুলো আছে, সরকারের নীতি নির্ধারণের বিষয়গুলো আছে। তো আপনার ভাইবাটাও একটা টেস্ট যে আপনি ওই সিচুয়েশনগুলো কতটা হ্যান্ডেল করতে পারেন। আপনার একটা খুব কঠিন কিছু প্রশ্নবান দিল, আপনার খুব মনে হবে যে এগুলো উত্তর দেওয়াটা আপনার জন্য রিস্কি, বা উনি হয়তো খুব হস্টাইল ভাবে জানতে চাইলেন, আপনাকে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করা যায় ওটা ওনারা কিন্তু টেস্ট করেন। কারণ যখন আপনি সার্ভিসে চলে গেলেন, ধরেন আপনি ইউএনও হয়ে গেলেন, হুম হুম আপনাকে এই ধরনের ইস্যু হরহামেশা ফেস করা লাগবে। আপনি সাপোজ পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন, আপনাকে ক্রাউড কন্ট্রোলিং রিলেটেড ব্যাপারগুলো আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। আপনি ট্যাক্স ক্যাডারে গেলেন, আপনার কিন্তু বেশ বড় বড় হোমরা চোমরা আম, ওনাদের কাছ থেকে কর আদায়, রাজস্ব আদায় যেটা রাষ্ট্রের, হুম ওই হুম। বিষয়গুলো কিন্তু আছে। এরকম প্রতিটা ক্যাডারেরই প্রসপেক্টাস এসপেক্ট আছে, ওনারা এগুলোই টেস্ট করেন ভাইভাতে, যে উনি রিয়াল সিচুয়েশনে কিভাবে নিজেকে হ্যান্ডেল করতে পারবে। তো ওই কারণে ভাইভা খুবই ইম্পর্টেন্ট আপনার। আম, মানে এটা প্রিলি রিটেনের, তো ঠিক আছে প্রিলি রিটেন জার্নি, কিন্তু ভাইভাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্ব। আচ্ছা ভাই, বিসিএস ক্যাডারের মধ্যে যেগুলো কোনো জেনারেল ক্যাডার আছে সেগুলো বাদে বেশ কতগুলো টেকনিক্যাল ক্যাডার আছে। আমরা দেখি যে প্রত্যেক বছরই বেশ কিছু প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার পদে, মানে সহকারী প্রকৌশলী পদে হচ্ছে বিসিএস ক্যাডারের মাধ্যমে বা পিএসসি থেকে হচ্ছে তাদের সার্কুলারগুলো নিয়ে নেয়। সাথে তো মেডিকেল সেক্টর আছেই, শিক্ষক সেক্টরটা আছেই। তো এই টেকনিক্যাল যে সাইডগুলো আছে সেটার প্রস্তুতি আর হচ্ছে যেটা কিনা জেনারেল ক্যাডারের প্রস্তুতি, সেটার মধ্যে কোনো ধরনের ডিফারেন্স আছে নাকি দুটা অলমোস্ট সেম? দুইটা অলমোস্ট সেম। শুধু টেকনিক্যালের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে আপনাকে ওই নিজের যে সাবজেক্টটা সেটা পড়তে হবে। হুম হুম এখন কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল বিসিএস আছে, হুম স্পেশাল বিসিএস এ রিটেন হয় না, আচ্ছা সেখানে শুধু প্রিলিমিনারি এবং সাবজেক্ট সংশ্লিষ্ট এমসিকিউ। তো সেক্ষেত্রেও তো আপনাকে হয়তো রিটেনের ওই প্রিপারেশনটা নিতে হচ্ছে না, হুম হুম তবে আপনাকে কিন্তু নিজের সাবজেক্ট রিলেটেড ইস্যুগুলো ভালো মতো পড়তে হবে। যে ওই ইঞ্জিনিয়ারিং জবের যে প্রিপারেশন হুম সেটা হচ্ছে এরকম। স্ট্র্যাটেজি বিসিএস এর মতোই আহ, পরীক্ষার যে মানে রাস্তাটা, পরীক্ষার সেন্টার কিংবা ভাইবা পর্যন্ত পুরাটাই সেম, শুধু আপনাকে যদি টেকনিক্যাল বিসিএস হয় বা স্পেশাল বিসিএস, সেক্ষেত্রে আপনার রিটেন হবে না, আচ্ছা প্রিলি তারপরে সরাসরি চলে যায় হচ্ছে ভাইভাতে। আর যদি নর্মাল বিসিএস এর মাধ্যমে হয়, সেক্ষেত্রে প্রিলি তারপর রিটেন এবং ভাইভা একসাথেই হবে। তবে সাবজেক্টিভের ক্ষেত্রে আপনার একটা বড় নাম্বার আছে, সেই নাম্বারের পরীক্ষাটা এক্সট্রা দিতে হবে, আচ্ছা, মানে প্রিপারেশনটা হচ্ছে ওই সেভাবে সাবজেক্ট ওয়াইজ পরীক্ষাটা হচ্ছে এক্সট্রা অ্যাটেন্ড করতে হবে। এক্সট্রা অ্যাটেন্ড করতে হয়। নর্মালেতে এক্সট্রা, এটা পরে সময় দেয় যে যারা টেকনিক্যাল পরীক্ষা দিবে তাদের একটা আলাদা টাইম টেবিল দিয়ে দেয়, সময়সূচি, সেই অনুযায়ী পরে পরীক্ষাটা হয়। আচ্ছা, গ্র্যাজুয়েশনের মধ্যবর্তী সময় বা গ্র্যাজুয়েশনের পরে অনেকে টিউশন
টিউশনের মধ্যে যুক্ত থাকেন। তো এই টিউশনের মাধ্যমে কি বিসিএস এর প্রস্তুতিটা আগেভাগে নিয়ে রাখা পসিবল? টিউশনে দেখা যায় যে সাবজেক্টগুলো পড়ানো হয়, ম্যাথ একটা আগিয়ে রাখার মতো একটা সাবজেক্ট হতে পারে। ফিজিক্স, কেমিস্ট্রি এই বিষয়গুলো আসলে ক্যাডার সার্ভিসে, সায়েন্স যেটা আছে বিজ্ঞান, সেক্ষেত্রে হয়তো কাজে লাগতে পারে। তবে বিসিএস এর গুলো আরেকটু অ্যাডভান্স ভাবে ইয়েগুলো আছে। তো তো টিউশনি এটাও তো একটা মহৎ পেশা। হুম, মানে সবকিছু আসলে আমরা তো করি নিজের জন্য কিছু, সবকিছুর সঙ্গে আসলে আমার কাছে মনে হয় মিলানোর প্রয়োজন নাই। টিউশনির জায়গায় থাক। তবে নিজের প্রিপারেশনের ক্ষেত্রে এটা খুব একটা ক্ষতি হবে না। তো কিছু, কিছু ক্ষেত্রে বুস্টই করবে আচ্ছা। প্রিপারেশনটা। ভাই আপনার যে প্রিপারেশনটা ছিল, আপনি কি আসলে জব সলিউশন ভিত্তিক প্রিপারেশনটা নিতে বেশি পছন্দ করতেন নাকি টেক্সট বুক ভিত্তিক? যেমন দেখা যায় বাংলা যে ব্যাকরণটা সেটা আমার যতটুকু ধারণা, যতটুকু শুনেছি আরকি যে 9-10 এর ব্যাকরণ বই থেকে নাকি অনেক কোয়েশ্চেন আসে। সন্ধি বা হুম। এই সমাস এইসব ধরনের যে কোয়েশ্চেনগুলো সেগুলো হচ্ছে বাংলা ব্যাকরণ বই থেকে আসে। আবার হচ্ছে যে যে সাহিত্য পাঠগুলো আছে সেগুলো আসলে অনেকেই বলেন যে জব সলিউশন পড়ার জন্য, আবার অনেকেই বলেন যে যারা কিনা লেখক, যাদের কিনা ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেনগুলো আসে, বিশিষ্ট সাহিত্যিক যারা আছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতো, তাদের বইগুলো হচ্ছে আইডিয়া নিয়ে রাখার জন্য। তবে আপনার কি মনে হয় কোনটা আসলে করাটা বেশি পরিমাণে প্রিফারেবল বলে আপনি মনে করেন? সময়সীমা যে পরিমাণ থাকে, যে পরিমাণ গল্প, প্রতি সাহিত্যিকের আলাদা আলাদাভাবে বই পড়াটা খুব কঠিন। হুম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আপনার যেমনটা বললেন যে পথের পাঁচালী আছে, অপরাজিত আছে, আরণ্যক আছে। এই বিষয়গুলো কিন্তু আপনি যদি আলাদাভাবে বই পড়তে যান সেটা ডিফারেন্ট একটা জানরা হয়ে যাবে। অনেক টাইম কনজিউমিং। অনেক সময় কনজিউমিং। তো আমাদের তো আসলে প্রিপারেশনটা নিতে হবে স্মার্টলি জি। এবং হার্ড ওয়ার্কিং হুম, হুম, ভাবে। সে কারণে বাজারে প্রচলিত যে গাইডগুলো আছে কিংবা যে পাঠ্যপুস্তকগুলো আছে সেক্ষেত্রে সেখানে কিন্তু দেখা যায় যে অনেকটা জিস্ট লেখা আছে। আমার জি। ওইটুক জানলেই কিন্তু হচ্ছে প্রিলির জন্য। হুম, হুম, প্রিলির জন্য আমার ওইটুক জানলেই হচ্ছে। আর রিটেনের ক্ষেত্রে কিছু স্পেসিফিক প্রশ্ন থাকে, কিছু স্পেসিফিক লেখককে প্রায়োরিটি দেয়া হয়। আমার ওই অনুযায়ী প্রিপারেশনটা নিতে হবে। তো প্রতি সাহিত্যিকের বই আলাদাভাবে পড়া এটা আসলে নিজের একটা স্টাডি হ্যাবিটের মধ্যে রাখতে পারেন। সেটা অবশ্যই নিজেকে বেটার মানুষ হিসেবে গড়ে তুলবে। হুম, হুম। ওই বিসিএস এর প্রিপারেশনের জন্য আসলে ওই পরিমাণ সময়টা একটু মেইনটেইন করা কঠিন। আগে যেহেতু সারমর্ম, সারাংশ, অংশগুলো পড়লেই যেহেতু হচ্ছে, সেক্ষেত্রে তো ওটাই ভালো হবে আমার কাছে মনে হয়। আর আরেকটা যেটা বলেছেন যে ব্যাকরণ রিলেটেড যে ইস্যু, সন্ধি, বিচ্ছেদ বা ইয়ে, এগুলো আমাদের আমি আসলে এখনকার বোর্ড বইগুলো কিরকম জানি না। আমরা যখন ছোট ছিলাম পড়াশোনা করছি আমাদের বোর্ড বইগুলা কিন্তু খুব ভালো ছিল এবং সেগুলো স্বয়ংসম্পূর্ণ ছিল। হুম, হুম। এখনকার গুলোতে দেখা যায় আমারও কিছু আত্মীয়স্বজন পড়াশোনার মধ্যে আছে। তো অনেক ক্ষেত্রে ওরা বলে যে বইয়ের মধ্যে তো আমরা অনেক কিছু পাই না। তো বইয়ের মধ্যে মানে যতটা তথ্যবহুলভাবে যদি বই আমাদের সামনে থাকে, সেক্ষেত্রে ওই বই অবশ্যই আমি পড়তে পারবো এবং বোর্ড বই পড়াই ভালো হবে। বোর্ড বই পড়লাম, একটা গাইড কিনে নিলাম রিটেনের বা প্রিলির, যেখানে আমার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো থাকবে। ওই অনুযায়ী আমি নিজের প্রিপারেশনটা নিতে থাকলাম। এভাবে করলেই মানে ভালো হয়। শুধু গাইড ভিত্তিক পড়াটাও রিস্কি, আবার শুধু বই ভিত্তিক পড়াটাও ইয়ে। একটা ২ টার সুন্দর ওয়েল থট কম্বিনেশন রাখাটা প্রয়োজন। আচ্ছা ভাই, আমাদের হচ্ছে আম করোনার আগে দিয়ে মানুষ আসলে অফলাইন ভিত্তিক যে পড়াশোনাটা ছিল, কোচিং ভিত্তিক যে পড়াশোনা, সেটা অ্যাডমিশন টেস্ট হোক বা হচ্ছে বিসিএস ক্যাডার বা অন্যান্য জব সেক্টরের জন্য হোক, যে প্রিপারেশনটা তারা হচ্ছে কোচিং, আমার কাছে মনে হচ্ছে তারা বেশি পরিমাণে প্রিফার করতেন যারা প্রার্থী আছেন। করোনার পরবর্তী সময়ে আসলে এডটেকের মতো জিনিসপত্রগুলো, যেমন আমাদের চর্চা একটা এডটেক প্ল্যাটফর্ম, এরকম জিনিসপত্রগুলো আল্টিমেটলি মার্কেটে উঠে আসছে। আপনার কাছে কি মনে হয় একটা প্রার্থীর জন্য কি অফলাইন বেসড পড়াশোনাটা বেশি ইম্পোর্টেন্ট নাকি অনলাইনটা বেশি ইম্পোর্টেন্ট, নাকি ২ টা মিলে একসাথে করাটা আপনার কাছে বেটার মনে হয়? অফলাইনের ব্যাপারটা কি, আপনি যখন কোনো একটা জায়গায় বসে পরীক্ষা দিবেন হুম, অফলাইনে, হুম, আপনি কিন্তু রিয়াল যে পরীক্ষার সেন্টার, হুম, হুম, সেটার ফিলটা কিন্তু আপনি পাবেন। হুম, আপনি একটা জায়গায় গিয়ে হয়তো বসে, বসে পরীক্ষা দিলেন। সেটা কিন্তু আপনার মেন্টালি ওইভাবে যে আমার সামনে একজন আছে, আমার টিচার আছে, মাথার উপরে আমার একটা ফ্যান ঘুরতেছে, আশেপাশে যে পরিবেশটা সেটাও আমার পরিচিত না। এটা আমার মনে হয় অনেকটাই ওই যে পরীক্ষা সেন্টারের একটা ইয়েটা দিবে আপনাকে। হ্যাঁ?
আর এটা হচ্ছে আমি বললাম পরীক্ষার ব্যাপার। জি, জি। আর পড়াশোনার যে ব্যাপারটা, পড়াশোনাটা হচ্ছে একজন স্টুডেন্ট বা ক্যান্ডিডেট উনি যেভাবে নিজের পড়াশোনার সাথে ম্যাচ আপ করতে পারবেন, এটা অফলাইনে হোক বা অনলাইনে হোক, উনাকে আসলে সেটা সিদ্ধান্ত নিতে হবে। কারণ কিছু কিছু কন্টেন্ট অনলাইনের খুবই ভালো, হুম, একজন হয়তো এটা প্রিফার করতে পারে। আবার অফলাইনের ক্ষেত্রে দেখা যায় যে একজন হয়তো, আমি একজন শিক্ষকের কথা মুখে শুনলাম লাইভ, মানে ফিজিক্যালি হুম, দেখলাম হুম, বা হুম। শুনলাম, সেক্ষেত্রে হয়তো উনি ওটা প্রিফার করতে পারে। এটা হচ্ছে যিনি ক্যান্ডিডেট উনাকেই আসলে এটা নিজের জন্য যেটা ভালো হবে সেটা করতে হবে। তবে দুইটারই ওই যে যেটা বললেন, দুইটার কম্বিনেশনটাই আমার মনে হয় যে ভালো। কারণ দুইটাই আমাদের টুলস, যেগুলো আমাদের আলটিমেটলি হেল্প করবে। তো আমি টুলসের তো অবশ্যই যত সম্ভব হেল্প নিবই। এটাই ভালো হবে। এখন ডিজিটালাইজেশনের যুগ, এই টাইমে আমরাও যদি তথ্য প্রযুক্তির সাথে ডিটাচ হয়ে যেতে থাকি তাইলে তো এটা হবে না। আর অনলাইন ইম্পর্টেন্ট এখন। আমরা আমাদের পডকাস্ট এপিসোডের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একদম লাস্টে আপনার অডিয়েন্সের প্রতি আপনার কোনো ধরনের যদি কোনো কথা থাকে বা টিপস থাকে বা কোনো উপদেশ থাকে? টিপস হচ্ছে, আমরা তো আমাদের জীবনে একভাবে হয়তো লক্ষ্য স্থির করি, সেই লক্ষ্যের দিকে হয়তো সামনে এগিয়ে যাই, সেই অনুযায়ী সেই রাস্তায় বিভিন্ন বাধা বিপত্তি হয়তো আসে। তো আমাদের থেমে থাকা যাবে না, আর কোনো কিছুতে হতাশ হওয়া আসলে যাবে না, কারণ জীবনে তো আসলে কারোর জন্য ওইভাবে থেমে থাকে না। হুম, হুম। তো আমাকে চেষ্টা করতে হবে যে পরিবর্তিত পরিস্থিতিতেও যেন নিজেকে মানিয়ে নিতে পারি, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, এবং নিজের যে ফ্যামিলি ফ্রেন্ডস তাদের কথা আসলে মাথায় রেখে তাদের জন্য নিজেকে ভালো থাকা, তাদেরকেও ভালো রাখা, সেটাই চেষ্টা করতে হবে। আর আম, মান সম্মান, এই বিষয়গুলো তো আসলে মহান আল্লাহ তাআলারই দান। তো চেষ্টা করতে হবে যে আমি যেন এমন কোনো জায়গায় যেতে পারি যেটা আলটিমেটলি আমাকে দেশের জন্য কোনো একটা কাজ করার সুযোগ করে দেয়, এবং সেটা যেন আমি সততার সঙ্গে করতে পারি। দেশের বিষয়টা আসলে মাথায় রাখা খুবই জরুরি। চেষ্টা করে যেতে হবে। আচ্ছা ভাই, অনেক, অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য এবং বেশ স্পন্টেনিয়াস একটা পডকাস্টে অংশগ্রহণ করার জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। আজকের মতো এখানেই শেষ। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো পডকাস্টে। আসসালামু আলাইকুম।